রক্ত আমার চুক্তি নয়, অভ্যাস। যুদ্ধ যখন শুরু করি, শান্তি তখন মরতে শেখে। পিছনে গুজব রটে, সামনে নাম কাঁপে। আমি খুন করি না, শুধু নির্বাচন করি কে বাঁচবে আর কে হেরেছে ইতিহাস হবে। ঢাকার রাতের অন্ধকারে আর বাতাসের সঙ্গে মিশে থাকা ধোঁয়া শহরের অচেনা রাস্তাগুলোকে এক রহস্যময় ছায়ায় ঢেকে রাখছিল। রাজা হেঁটে যাচ্ছিল, তার চোখে আয়নার মতো প্রতিফলনের রহস্য আর সতর্কতা। পাশে আর ছিল ঋতু, যার চোখে চিন্তার ছাপ আর সতর্কতার আলো একসাথে জ্বলছিল। ফোনের স্ক্রিনে হঠাৎ একটি গুপ্ত নেটওয়ার্ক ফ্ল্যাশ হলো। আতিম নামের মাফিয়া ডনের রাজনৈতিক ও অপরাধী নেটওয়ার্কের একটি তথ্য। রাজা স্ক্রিনের দিকে তাকালো, চোখে অগ্নিশিখা। ঋতু, এটা কোনো তথ্য নয়, একটি হুঁশিয়ারের ইঙ্গিত। ঋতু হালকা কাঁধ নাড়ল। সত্যি কি? যদি এটা ফাঁদ হয়? আমরা যাচাই করব, এখন সময় নষ্ট করে নয়। তারা ঢাকার এক ক্ষীণ আলোযুক্ত গলির দিকে এগোতে লাগলো। আতিকের লোকে সবসময় শহরের ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে, হঠাৎ করে হামলা চালাতে প্রস্তুত থাকে। রাজা ও ঋতু জানতো এই গলিটাই তাদের প্রথম পরীক্ষা। রাজা বলল, প্রথমে আমরা আতিকের ক্ষুদ্র চক্রে ঢু মারব। ঋতু জিজ্ঞেস করলো, কিন্তু আমাদের কাছে তো পিস্তল আছে। হ্যাঁ, স্টিক আর স্টাম্পও আছে, প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু সাবধান। গলির শেষ প্রান্তে তারা একটি প্রায় ধ্বংসপ্রায় ভবনের সামনে দাঁড়ালো। দরজা খোলা, কিন্তু ভেতর অন্ধকার। রাজা জানালো এখানেই আতিকের একজন চিফ লোক লুকিয়ে আছে, যিনি গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। ভেতরে ঢুকে হঠাৎ একটি শব্দ। রাজা স্টিক হাতে এগোলেও ঋতু পাশে। অন্ধকার থেকে বেরিয়ে এলো একজন ব্যক্তি, চোখে আতঙ্ক, মুখে চিৎকার। তোমরা কিভাবে? সে আটকে গেল। পরক্ষণেই রাজা বলল, শান্ত হও, আমরা ক্ষতি করব না। কিন্তু আতিক জানলেই? চুপ, কিছু বললেই আমাদের বিপদ। তিনি আতিকের নেটওয়ার্কের বিস্তারিত কাগজ রাজার হাতে দিল। রাজা ও ঋতু একে দেখে অবাক। এইবার রাজা বলল, এটি শুধুমাত্র অতীক জানে আমরা আছি। ঋতু চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, তাহলে কি আমরা? হ্যাঁ, আমরা যাব, কিন্তু পরিকল্পনার দরকার। শহরের বাইরে আতিক নিজের এক চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে, চোখে ছায়া, মুখে চুপচাপ হাসি। সে জানতো রাজা ও ঋতু তার নেটওয়ার্কের ফাঁক খুঁজে পেয়েছে। রাজার চোখে উজ্জ্বল আগুন ও ধীরে ধীরে জমে ওঠা চিন্তার ছায়া মিলতে হয়ে এক অদ্ভুত শক্তি তৈরি করেছিল। ঋতু তার পাশে দাঁড়িয়েছিল, হাতের আঙুল পাগলের মতো ফোন স্ক্রিন দোলা দিচ্ছিল, কিন্তু চোখে স্থিরতা ছিল। আমাদের প্রথম পদক্ষেপ কি হবে? ঋতু ফিসফিস করে বলল কথাটা। রাজা স্থিরভাবে উত্তর দিল, প্রথমে আমরা ওদিকে ক্ষুদ্র শনাক্ত করব, যারা ফ্যাক্টরি, কফি সব ছোট ছোট দোকানের আড়ালে লুকিয়ে থাকে। তাদের নজরদারি করতে হবে। ঢাকার অন্ধকারে অলিগলির মধ্যে তাদের পদচারণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। শহরে বৃষ্টি না হলেও বাতাসে নরম কুয়াশার মতো ঘন ধোঁয়া ছিল। রাস্তার প্রান্তে ছোট ছোট আলো জ্বলছিল, যেন রাতের চোখ। শহরের প্রতিটি কোণ আমাদের লক্ষ্য হতে পারে। কথাটা ঋতু বলল, চোখে তার সতর্কতার ঝিলিক। ঠিক, আমাদের পিস্তল, স্টিক এবং স্ট্যাম্প প্রস্তুত রাখতে হবে। কোনো ফাঁক থাকলে তা ব্যবহার করতে হবে। তাদের প্রথম গন্তব্য ছিল শহরের উত্তর পূর্ব কোণে একটি পুরাতন গুদাম। এটি বহু বছর ধরে বন্ধ, কিন্তু আতিকের লোকেরা এখন এখানে লুকিয়ে থাকে। গুদামের সামনে পৌঁছালে তারা লক্ষ্য করলো কিছু অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যেন পাহারাদার। তাদের চোখ আমাদের দিকে। ঋতু ফিসফিস করে বলল। রাজা শুধু মাথা নাড়ল। নীরবতার মধ্যে অদ্ভুত আত্মবিশ্বাস ভরা। হঠাৎ গুদামের ভেতর থেকে একটি শব্দ, কিছুটা ধ্বংসপ্রায় ধাতব কণ্ঠ। রাজা দ্রুত স্টিক হাতে এগোলো ঋতু পাশে। গুদামের ভেতরে ঢোকার সাথে সাথেই তারা লক্ষ্য করলো কয়েকজন লোক চুপচাপ বসে আছে। আতিকের লোগো দিয়ে চিহ্নিত। এরা আমাদের লক্ষ্য করতে পারে। ঋতু ফিসফিস করে বলল, হ্যাঁ, তাই আমাদের সাবধানে এগোতে হবে। অচেনা লোক তাদের দিকে তাকালো। একটি মুহূর্তে আতিকের একটি লোক আক্রমণের সুরে বলল। পিস্তল, স্টিক, স্পট সবকিছু মিলিয়ে হয়ে এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ শুরু হলো। রাজা আক্রমণ এড়াতে ফ্লিপ করে, ঋতু চুপচাপ পাশে দাঁড়ালো। লড়াই চলছিল, কিন্তু রাজা জানতো এটি আতিকের ছোট প্রহারী। আসল চ্যালেঞ্জ এখনো বাকি।
একই সময়ে আতিক তার নিজস্ব নজরদারি শহরের কোনায় বসে একটি মাস্টারমাইন্ডের মতো সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে জানতো রাজা ও ঋতু তার নেটওয়ার্কের ফাঁক খুঁজে পেয়েছে, কিন্তু আতিক কোনো তাড়াহুড়ো করছে না। মাস্টারমাইন্ড কখনোই একেবারে নিজের সব চিপস খেলতে দেয় না। ছায়া আরো ঘন হবে। আতিক চুপচাপ বলল কথাটা, কপির কাপ হাতে ধরে। সে জানতো রাজা ও ঋতুর প্রত্যেক পদক্ষেপ তার পরিকল্পনার অংশ। রাজের মনেও শুরু হলো একটি নতুন চিন্তা ভাবনা। শুধু লড়াই নয়, পুরো শহরে অন্ধকারে আতিকের রাজনৈতিক ও অপরাধী নেটওয়ার্কের গভীর রহস্য উন্মোচন করতে হবে। ঋতু পাশে দাঁড়িয়ে, তার চোখে সাহস আর রাজার চোখে আক্রমণের পরিকল্পনা। শহরে বাতাসে ধোঁয়া আর অন্ধকারের গলির শেষ প্রান্তে লুকানো কলোনিতে বিপদ। সব মিলিত হয়ে তৈরি করেছিল এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। রাজা জানতো আজ রাতে শেষ কিছু পরিবর্তন হবে। আতিকের ছায়া আরও কাছে আসবে। ঢাকার রাতের বাতাসের সঙ্গে মিলেমিশে আসছে দূরের মোটরের গর্জন। শহরের আলো কেবল রাস্তাঘাটের আবছা ছায়া তৈরি করছে। রাজা ও ঋতু গুদামের বাইরে দাঁড়িয়ে আছে, শরীরে উত্তেজনা, চোখে সতর্কতার আলো। আমাদের আরো তথ্য দরকার। ঋতু ফিসফিস করে বলল। এইভাবে রাজা উত্তর দিল। ঠিক, শুধু অতীকের লোকদের নয়, তার রাজনৈতিক সহযোগিতায় নজর রাখতে হবে। এই শহরে আতিক কেবল একটি মাফিয়া ডন নয়, সে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত, যার ছায়া সরকারি পদক্ষেপের বাইরে অনেক দূরে পৌঁছায়। রাজা জানে এভাবে সে সরাসরি তার নেটওয়ার্কের উপরে আক্রমণ করতে পারবে না। প্রথমে সঠিক সময়ের জন্য অবস্থান নিতে হবে। গুদামের বাইরে তারা হঠাৎ লক্ষ্য করলো এক গাড়ি আসছে। হালকা লাইটে শহরের ভিড়ে স্পষ্ট। ঋতু ফিসফিস করে বলল, এরা আতিকের লোক কি না দেখা দরকার। ঠিক আছে, কিন্তু সাবধান, আমরা এক মুহূর্তের জন্য অশক্ত হতে পারবো না। গাড়ি থামতে একটি নিখুঁত সন্দেহের আতিকের লোকেরা গুদামের আশেপাশে ছড়িয়ে পড়ল। তাদের লক্ষ্য রাজা ও ঋতু। রাজার পিছন ফিরে বলল, ঋতু, স্টিক হাতে রাখো, পিস্তল প্রস্তুত। হঠাৎ আতিকের লোকেরা আক্রমণ শুরু করলো। স্পটের আঘাতে স্কিটের খড়খড়ে শব্দ, পিস্তলের গুলিতে চমক, সব মিলিত হয়ে এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ তৈরি করলো। ঋতু দ্রুত রাজার পেছনে লাপালাপি করে পিস্তলের হাতে আক্রমণকারীকে হালকা আঘাত করলো। রাজা স্টিক দিয়ে প্রতিরক্ষা চালালো, কিন্তু চোখে সতর্কতার ছায়া এখনো বজায়। একই সময়ে আতিক নিজের ল্যাপটপ খুলে শহরের বিভিন্ন মোবাইল ক্যামেরা ও নজরদারি ফিড পর্যবেক্ষণ করছিল। মাস্টারমাইন্ডের মতো সে প্রতিটা পদক্ষেপ নোট করছিল। আতিক চুপচাপ মুচকি হেসে বলল, তাদের ধৈর্য পরীক্ষা করা দরকার। সে জানতো রাজা ও ঋতু শুধুই আক্রমণকারী নয়, তারা তার পরিকল্পনার অংশ হয়ে গেছে। সংঘর্ষ শেষে রাজা ও ঋতু গুদামের ছায়ায় লুকিয়ে রক্ত ঝরানো রাস্তায় হাঁটতে শুরু করলো। ঋতু হালকা কাঁপছিল, কিন্তু মুখে দৃঢ়তা। সে ফিসফিস করে বলল, এখন আমরা কোথায় যাব? প্রথমে তথ্য বিশ্লেষণ, তারপর অতীকের রাজনৈতিক সংযোগ খুঁজে বের করব। আমরা শুধু মাফিয়ার সাথে লড়ছি না, পুরো শহরের অন্ধকারের সঙ্গে লড়ছি। ঢাকার রাস্তায় গলির ছায়া, দূরের পুলিশ হর্ন সব মিলিয়ে হয়ে শহরের দমবন্ধ পরিস্থিতি তৈরি করেছিল। রাজা জানলো আতিকের ছায়া আরও গভীর বিস্তৃত, আর তারা এখনও শুধুমাত্র যুদ্ধর প্রথম ধাপের মুখোমুখি। রাত গভীর হতে লাগলো। শহরের প্রতিটা কোণায় আতিকের ছায়া রাজা ও ঋতুর প্রতিটি পদক্ষেপে নজর রাখছিল। আমরা আজ শুধু লক্ষ্য দেখছি, আসল লড়াই এখন শুরু হবে। রাজা বলল, চোখে অগ্নিশিখা। ঋতু মাথা নাড়িয়ে রাজার পাশে দাঁড়ালো। আমরা প্রস্তুত, আজ রাতেই শেষ। শহর আর আগের মতো থাকবে না। শহরে অন্ধকারে দূরের হালকা আলো, ধোঁয়া ঢাকা রাস্তাঘাট সব মিলিয়ে তৈরি হলো এক ক্লির পরিবেশ। আতিক, রাজা, ঋতু, তাদের প্রত্যেকের ছায়া এখন শহরের প্রতিটি কোণায় প্রবেশ করছে। ঢাকা রাস্তায় রাতের হালকা কুয়াশা এখন আরও ঘন হয়ে গেছে। গলির শেষ প্রান্তে রাজা ও ঋতু হেঁটে যাচ্ছিল, চোখে সতর্কতা আর মনসত্ত্বিক উত্তেজনা। গুদুমের বাইরে ঘটে যাওয়া সংঘর্ষ তাদের প্রথম বড় পরীক্ষা ছিল। তুমি কি বুঝতে পারছো আমরা ঠিক কোথায় আছি? ঋতু ফিসফিস করে জিজ্ঞেস করলো রাজাকে। রাজা উত্তর দিল, হ্যাঁ, আমরা অতীকের নেটওয়ার্ক প্রাথমিক স্তর ভেদ করেছি, কিন্তু আসল চ্যালেঞ্জ এখনো বাকি। তাদের হাতে এসেছে একটি ছোট ফটো ফাইলও, আতিকের রাজনৈতিক সংযোগ ও আর্থিক লেনদেনের তথ্য। রাজা এটি মনোযোগ দিয়ে পর্যালোচনা করলো।
ঋতু, দেখো, এই শহরের উচ্চ পর্যায়ে কয়েকজন রাজনীতিবিদ অতীকের সঙ্গে যুক্ত, আর এই তথ্য আমাদের জন্য মূল অস্ত্র হতে পারে। ঋতু চমকে বলল, তাহলে আমরা শুধু মাফিয়ার সঙ্গে লড়ছি না, পুরো রাজনৈতিক সিস্টেমের সঙ্গে লড়ছি। ঠিক, আর তাই আমরা পরিকল্পনা আরো নিখুঁত হতে হবে। ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। তাদের চোখে দৃঢ়তা। রাতের অন্ধকারে তারা শহরের রাস্তায় একটি পরিকল্পনা অংশ হিসেবে দাঁড়িয়ে আছে, প্রত্যেক পদক্ষেপ ছায়ার মতো সূক্ষ্ম ও কিন্তু শক্তিশালী। হঠাৎ আতিক নিজেই শহরের এক রাজনৈতিক সভার মাধ্যমে একটি নেটওয়ার্ক পরিচালনা করছে। মাস্টারমাইন্ডের মতো সে প্রতিটি ছোট পদক্ষেপ খুঁটিয়ে দেখছে। রাজা ও ঋতু এখন আমার পরিকল্পনার মুখোমুখি, তবে আমি অপেক্ষা করব। সময় এসেছে তাদের পরীক্ষা করার। রাজা ও ঋতু তাদের গন্তব্যে পৌঁছে ঢাকার প্রান্তে একটি নির্জন পাকা রাস্তা। এখানে আতিকের এক রাজনৈতিক সহযোগী গোপন সভা করছে। তারা লুকিয়ে থেকে সব পর্যবেক্ষণ করছে। ঋতু, এটা আমাদের সুযোগ। আমরা তথ্য সংগ্রহ করব এবং বেরিয়ে যাব। রাজা ফিসফিস করে বলল, প্রস্তুত তো? হ্যাঁ, শুরু করি। তাদের পরিকল্পনা নিখুঁত। লড়াই না করেও তথ্য সংগ্রহ ও তারা সফল। শহরে অন্ধকারে তাদের ছায়া অদৃশ্য হয়ে যাচ্ছে। একই সময়ে আতিকের চোখে স্ক্রিনের দিকে। সে জানে তারা একটি বড় হুঁশিয়ারি পেয়েছে, কিন্তু মাস্টারমাইন্ড কখনোই তাড়াহুড়ো করে না। তার পরিকল্পনা আরো গভীর, বিস্তৃত। রাজা ও ঋতু গোপনে শহরে অন্ধকারে মিলিয়ে যায়। তাদের প্রথম বড় সাফল্য অর্জিত, কিন্তু তারা জানে এটি কেবল শুরু। আতিকের ছায়া আরও ঘন হবে এবং ঢাকার রাজনীতির সঙ্গে মাফিয়ার সংযোগ আরও বিপজ্জনক হতে পারে। রাত গভীর, বাতাস ঠান্ডা এবং শহরে এখনো অচেনা, রহস্যময় এবং বিপদের পূর্ণ। রাজা জানে আগামী দিনগুলিতে তাদের সতর্কতা ও কৌশলে এই শহরের অন্ধকারে থেকে আলো বের করা সম্ভব হবে। ঢাকার রাতে এখন সম্পূর্ণ নিঃশব্দ, শুধুমাত্র দূরের হর্ন, বাতাসের হালকা ধোঁয়া আর তাদের পদচারণের শব্দ। এটাই ছিল শহরের অচেনা মেলডাউনের একমাত্র প্রমাণ। রাজা ও ঋতু গোপনে এগোচ্ছিল, হাতের স্কিট আর পিস্তল প্রস্তুতি। হঠাৎ আতিকের লোকরা তাদের সামনে হাজির হলো। লড়াই শুরু হলো। পিস্তলের গুলির খড়খড়ে, সিটকের আঘাত আরো ও স্পষ্ট দম বন্ধ করা শব্দ রাত ঘেঁষে কেঁপে উঠল। ঋতু দ্রুত আক্রমণকারীর দিকে লাফালাফি করে, একে আঘাত করলো। রাজা স্টিক দিয়ে প্রতিরক্ষা করলো, কিন্তু চোখে সতর্কতার ছায়া বজায়। তারা জানতো কোনো ভুলে শহরের অন্ধকারে আতিকের মাস্টারমাইন্ডের হাত থেকে বের হওয়া সম্ভব নয়। একই সময়ে আতিক তার ল্যাপটপে ঢাকা শহরের বিভিন্ন নিরাপত্তা ক্যামেরার পর্যবেক্ষণ করছিল। রাজা ও ঋতু এখন আমার পরিকল্পনার অংশ, কিন্তু আমি তাদের পরীক্ষা করব। সংঘর্ষ থেকে তারা একটি নির্জন গলিতে লুকিয়ে বিশ্রাম নিল। হাতের তথ্যপত্র এবং আতিকের নেটওয়ার্কের কিছু প্রমাণ তাদের হাতে। রাজা ফিসফিস করে বলল, এটি কেবল প্রথম ধাপ। ঋতু জিজ্ঞেস করলো, তাহলে এখন? আমরা তথ্য বিশ্লেষণ করব। অতীকের রাজনীতি এবং অপরাধী নেটওয়ার্কের মূল চাবিকাঠি বের করতে হবে। আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। শহরের বাতাসে ধোঁয়া, দূরের আলো এবং গলির ছায়া সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছিল। আতিকের মাস্টারমাইন্ড পরিকল্পনা ধাপে ধাপে এগোচ্ছে এবং রাজা ও ঋতুর ধৈর্য, কৌশল এবং সাহসের পরীক্ষা আরও কঠিন হবে। রাত গভীর, শহরে অন্ধকার আরও ঘন। রাজা জানালো আগামী দিনগুলি তাদের যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তা শুধুমাত্র লড়াই নয়, মাফিয়া এবং রাজনৈতিক ষড়যন্ত্রের জটিল জালে তাদের বেঁচে থাকা। রাজা ও ঋতু গলির এক কোণে দাঁড়িয়েছিল। রাতের কুয়াশা তাদের চারপাশে ঢেকে দিয়েছে। রাজার চোখে এক অদ্ভুত জলে উত্তেজনা আর ঋতুর চোখে সাহস ও সতর্কতার মিশ্রণ। ঋতু ফিসফিস করে বলল, আমাদের কি এক মুহূর্তের জন্য থামতে হবে? না, থামলে আমরা অতীকের নেটওয়ার্কে ধরা পড়ব। প্রতিটি মুহূর্ত মূল্যবান। শহরে অন্ধকার, দূরের আলো এবং বাতাসে ভেসে আসা ধোঁয়া সব মিলিয়ে ঢাকা যেন এক বিশাল থ্রিলার সেটে রূপান্তরিত হয়েছে। রাজার মনে হলো প্রতি পদক্ষেপ শুধু লড়াই নয়, মানসিক যুদ্ধ। আতিক কেবল একটি মাফিয়া ডন নয়, সে শহরের রাজনৈতিক ও অর্থনৈতিক সব নাড়াচড়ার অত্যন্ত নির্যন্ত। আমি কখনো ভেবেছিলাম না লড়াই শুধু স্টিক আর পিস্তলে নয়, মানসিক যুদ্ধ এমনকি কঠিন হতে পারে।
রাজা নিজেই ফিসফিস করে বলল। ঋতু হালকা হেসে বলল, তাহলে আমরা প্রস্তুত, কিন্তু আজকের রাত আমাদের জন্য শুধু লড়াই নয়, পরিকল্পনার পরীক্ষা। হঠাৎ তারা দূরে একটি গাড়ির হেলানো আলো দেখলো। আতিকের লোকেরা শহরের রাজনৈতিক সহযোগীর সঙ্গে একটি গোপন সভা করছে। রাজা এবং ঋতু চুপচাপ লুকিয়ে তথ্য সংগ্রহ করলো। এখন আমরা দেখছি কিভাবে অতীক পুরো শহরের উপর ছায়া ফেলেছে, শুধু মাফিয়া নয়, রাজনৈতিক নেটওয়ার্ক ও তার নিয়ন্ত্রণে। ঋতুর চোখে বিস্ময় এবং উত্তেজনা মিশ্রণ। আমরা শুধু তথ্য সংগ্রহ করিনি, তাদের পরিকল্পনা বিশ্লেষণ করেছি। এটি আমাদের প্রথম বড় সাফল্য। শহরে বাতাসে ধোয়া, দূরের হালকা আলো, গলির ছায়া সব মিলিয়ে তৈরি হলো উত্তেজনাপূর্ণ পরিবেশ। আতিকের মাস্টারমাইন্ড পরিকল্পনা ধাপে ধাপে এগোচ্ছে, আর রাজা ও ঋতুর ধৈর্য ও কৌশলে পরীক্ষা আরো কঠিন হবে। রাজা এক মুহূর্তের জন্য ভাবলো, এই শহরে অন্ধকার থেকে আলো বের করার জন্য কতটা ঝুঁকি নিতে হবে। আমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করছে, কিন্তু আমরা থামবো না। ঋতু মাথা নাড়িয়ে পাশে দাঁড়ালো। যদি আমরা একসাথে থাকি রাজা, কিছুই অসম্ভব নয়। রাজা হালকা হেসে বলল, ঠিক, কিন্তু আজ রাতে শেষ আলো দেখে বুঝলাম এটি কেবল শুরু। অতীকের ছায়া আরো ঘন হবে, আর আমরা আরো প্রস্তুত হতে হবে। ঢাকার ভোর এখন কুয়াশা ও ব্যস্ত রাস্তার শব্দে ঘেরা। রাজা আর ঋতু গোপন এক ক্যাফেতে বসে আছে, হাতে চায়ের কাপ, চেয়ারগুলো মৃদু কাঁপন, বাইরের ট্রাফিকের হালকা আওয়াজ আর কফির গরম ভাব, সব মিলিয়ে এক শান্ত মুহূর্ত। রাজা, আজকের রাতের পরে তুমি কেমন অনুভব করছো? ঋতু মুচকি হেসে জিজ্ঞেস করলো। রাজা চোখে হালকা হাসি নিয়ে বলল, হয় আর উত্তেজনার মিশ্রণ, কিন্তু তুমি পাশে থাকলে সবকিছু সহজ মনে হয়। ঋতু হালকা লাজুক হাসি দিল, হাতের আঙুলগুলো একসঙ্গে মিলল। আমি জানি আমাদের লড়াই কঠিন, কিন্তু তবুও তুমি পাশে থাকলে মনে হয় সব সম্ভব। এই ছোট্ট রোমান্টিক মুহূর্তে শহরের অন্ধকার তাদের একান্ত যোগাযোগের পরিচয়। তবে শহরের অন্য প্রান্তে আতিক তার নতুন পরিকল্পনা সাজাচ্ছে। ঢাকার গলির অন্ধকারে আতিকের নেটওয়ার্কের নতুন চরিত্র হাজির। রাজনৈতিক বিদ সিদ্দিক, তথ্য বিশেষজ্ঞ জয় এবং দক্ষ হ্যাকার লিমন, তারা মিলিত হয়ে আতিকের জন্য শহরে তথ্য সংগ্রহ করছে। আমরা আজ রাতের লক্ষ্য স্পষ্ট করেছি। রাজা ও ঋতু, আমাদের প্রথম পরীক্ষা সফল হয়েছে, কিন্তু আসল খেলা তারা প্রস্তুত নয়। একই সময় রাজা ও ঋতু গাজীপুরের শিল্প এলাকার দিকে যাচ্ছিল, স্টিক, পিস্তল এবং স্পন তাদের হাতে। ঋতু চুপচাপ রাজার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি সব পরিকল্পনা করেছো, কিন্তু আমি চাই তুমি আমার দিকে একবার হাসো। রাজা হেসে বলল, ঠিক আছে, তবে পরে। না, এখন। যা তাদের একে অপরের সঙ্গে আরো ঘন সম্পর্কের প্রতীক। গাজীপুরের সড়কে তারা আতিকের মাদক এবং অস্ত্রচক্রতে নতুন লুকানো গুদাম খুঁজে পেল। হঠাৎ আতিকের লোকেরা তাদের দিকে এগোলো। রাজা চুপচাপ ফিসফিস করলো। ঋতু, স্ট্যাক এবং পিস্তল প্রস্তুত। ঋতু মাথা নাড়ল। তাদের ছায়া রাতের অন্ধকারে মিলিয়ে গেল। লড়াই শুরু হলো। স্পিডের আঘাতে স্কিটের খটখট শব্দ এবং পিস্তলের গুলির চমক। এই অ্যাকশন দৃশ্যের মধ্যে ঋতু কখনো রাজার পেছনে লাফ দিল, কখনো নিজে আক্রমণ করলো। একই সময়ে আতিক দূর থেকে সবকিছু নজর করছে। সে জানে রাজা ও ঋতু তার নেটওয়ার্কের গভীর রহস্য উন্মোচন করতে চলেছে। রাজার মনে হলো শুধু লড়াই নয়, তাদের মানসিক ও আবেগের যুদ্ধ চলছে। ঋতু পাশে থাকলে শক্তি বাড়ছে, কিন্তু বিপদ আরও বেড়েছে। গাজীপুরের শিল্প এলাকার গলির অন্ধকারে রাজা ও ঋতু লুকিয়ে বসে আছে, হাতের স্টিক, পিস্তল, স্পট সব প্রস্তুতি। তাদের চোখে একে অপরের প্রতি অদৃশ্য সংযোগ। আমরা কি সত্যি প্রস্তুত? ঋতু ফিসফিস করে জিজ্ঞেস করলো। হ্যাঁ, কিন্তু শুধু প্রস্তুত হওয়া যথেষ্ট নয়, আমাদের ধৈর্যও থাকতে হবে। ঠিক তখনই ঢাকার আরেক প্রান্তে নতুন চরিত্র হাজির হলো। পুলিশ কর্মকর্তা মেহেদি, একজন কৌশলী এবং বিশেষমুখী অফিসার, যিনি আতিকের নেটওয়ার্কের উপর নজর রাখছে। মেহেদি তার টিমকে নির্দেশ দিল, রাজ ও ঋতুর খবর আছে, তবে আমাদের এখন সরাসরি হস্তক্ষেপ নয়, প্রথমে তথ্য সংগ্রহ। রাজা ও ঋতু গোপনভাবে গুদামের ভেতরে প্রবেশ করলো। তাদের লক্ষ্য আতিকের নতুন অস্ত্র ও মাদক চক্র। হঠাৎ তারা আতিকের একজন সহযোগী রাজনীতিবিদ সিদ্দিককে দেখলো। এইটাই অতীকের রাজনৈতিক হাতিয়ার। রাজা ফিসফিস করলো। ঋতু চোখে বড়
চোখ বড় করে বলল, তাহলে আমাদের শুধু মাফিয়া নয়, রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। শহরে অন্ধকারে রাজা হালকা হাসি দিল। ওই পাশে থাকলে সবকিছু মেনে গেল মনে হয়। ঋতু কাঁধে হালকা ঠেকিয়ে বলল, তুমি ভাবছো আমরা একসাথে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না? রাজা মাথা নাড়ে, চোখে স্পর্শ উষ্ণতা। কিন্তু আমাদের সতর্ক হতে হবে। হঠাৎ লড়াই শুরু হলো। আতিকের লোকেরা তাদের ঘিরে ধরেছে। ঋতু দ্রুত স্পট হাতে আক্রমণ করলো। রাজাও স্টিক দিয়ে প্রতিরক্ষা করলো আর পিস্তলের গুলিতে তারা তাদের নিরাপত্তা পথ তৈরি করলো। তাদের চোখে একে অপরের প্রতি অদৃশ্য আস্থা এবং সেই মুহূর্তের ছোট্ট হাসি, এটাই তাদের শক্তি। একই সময়ে আতিকের দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছে। তার মাস্টারমাইন্ড মনের মধ্যে নতুন পরিকল্পনা জেগেছে। রাজা ওরে তো কেবল শুরু, তারা জানবে না আসল খেলায় আমি কত গভীর। মেহেদি পুলিশ কর্মকর্তা ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে। সে বুঝেছে এই লড়াই শুধুমাত্র মাফিয়া নয়, রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর। ঢাকার দক্ষিণ অঞ্চলের এক পুরনো কারখানার ভিতরে রাজা ও ঋতু ধীর গতিতে প্রবেশ করলো, হাতের স্টিক এবং পিস্তল প্রস্তুত। এই কারখানার গোপন গুদামের আতিকের নতুন অস্ত্র এবং নকল অর্থের চত্র লুকানো। হঠাৎ তাদের সাথে দেখা হলো সোহন নামে একজন কৌশলী তথ্য সংগ্রহ। সে রাজা ও ঋতুর বন্ধু এবং আতিকের নেটওয়ার্কের দীর্ঘদিন ধরে গোপন কাজ করছে। আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। সোহান ফিসফিস করে বলল। ঋতু মাথা নাড়ে। এবার কাজ কঠিন হবে, কিন্তু আমরা একসাথে সব সামলাতে পারবো। একই সময়ে ঢাকার অন্য প্রান্তে পুলিশ আরও এক চরিত্র অফিসার নাদিম মেহেদির সহকর্মী শহরের বিভিন্ন চোরাচালানের ট্যাকিং করছে। সে বুঝতে পারছে আতিকের হাতে ঢাকা গাজীপুর নরসিংদী পর্যন্ত বিস্তৃত। কারখানার ভিতরে রাজার চোখে অদ্ভুত জলজলে উদ্দীপনা। ঋতুর দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো এই মুহূর্তগুলি আমাদের জীবিত রাখে? ঋতু হালকা লাজুক হাসি দিল। আমি জানি, এবং আমি তোমার পাশে আছি। হঠাৎ আতিকের নতুন গুপ্ত হারিয়ে রাজু তাদের ঘিরে ধরলো। লড়াই শুরু হলো। স্পটের আঘাতের স্টিকের খড়খড়ে পিস্তলের গুলির শব্দ। সোহানও তাদের পাশ থেকে তথ্য সংগ্রহ করছে এবং ঋতু কখন রাজার পিছনে লাফ দিয়ে আক্রমণ করছে। তুমি পাশে থাকলে আমি শক্তি পাই। ঠিক, আর আমি তবেই সাহস পাই। শহরের অন্য প্রান্তে আতিক তার রাজনৈতিক সহযোগী তুষারকে নির্দেশ দিচ্ছে। রাজা ও ঋতু আমাদের নেটওয়ার্কের গভীরে প্রবেশ করেছে। শহরের সব রাস্তায় সতর্কতা বাড়াও, তাদের কোনো সুযোগ দিতে হবে না। লড়াই আরো তীব্র হয়ে উঠল। স্পটের আঘাতে, স্টিকের প্রতিরক্ষা এবং পিস্তলের চমক সব মিলিয়ে কারখানার ভিতরে উত্তেজনার আবহাওয়া তৈরি হলো। ঢাকার গলিতে অন্ধকারে হঠাৎ বাতাস থমথমে হয়ে গেল। রাজা ও ঋতু কারখানার ভিতরে চুপচাপ লুকিয়েছিল, হাতের স্টিক এবং স্পন প্রস্তুতি। তুমি কি শুনছো? ঋতু ফিসফিস করলো। হ্যাঁ, কেউ আসছে। রাজা উত্তেজিত কণ্ঠে বলল। হঠাৎ ভয়ঙ্কর মাফিয়া সর্দাররা, বডিগার্ড আর শঙ্কর কারখানার দরজায় প্রবেশ করলো। তারা শুধু বড় ভয়ঙ্কর নয়, তাদের চোখে আতঙ্ক ছড়ানো ক্ষমতা। রাজাও চোখ মেলে তাদের দিকে তাকালো। পিস্তল ঋতু, আমাদের এখন প্রতিরক্ষা করতে হবে। ঋতু দ্রুত পিস্তল বের করলো। ছায়ার মতো প্রথম গুলি চলল। বুলেটের শব্দ কারখানার দেয়ালে প্রতিফলন হলো। সোহান পাশে দাঁড়িয়ে তথ্য সংগ্রহ করছিল। হঠাৎ আঘাত থেকে লাফ দিয়ে পালালো। রাজা স্টিক ব্যবহার করে এক মাফিয়াকে ঠেকালো আর ঋতু পিস্তল দিয়ে অন্যকে লক্ষ্য করলো। নহাট আতকের মাস্টারমাইন্ড পরিকল্পনা আরো গভীর রূপ প্রকাশ পেল। তার নতুন গুপ্তহারি রাজু কারখানার একদম ভেতর থেকে আক্রমণ করলো। পিস্তলের চমক আরো ধোয়ার মধ্যে রাজা ঋতুর একসাথে লড়াই চলল। ওরা একসাথে থাকলে কেউ আমাদের আটকে রাখতে পারবে না। ঋতু হাত ধরে বলল, আমি জানি, আর তাই আমি সাহস পাচ্ছি। মাফিয়াদের তাদের চারপাশে লড়াই আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। স্পোকের আঘাতে, পিস্তলগুলি এবং স্টিকের প্রতিরক্ষা সব মিলিয়ে চারপাশে কেবল ধোঁয়া, চিৎকার ও উত্তেজনা। শহরে দ্রুত পুলিশ কর্মকর্তা মেহেদি এবং নাদিম সতর্ক হয়ে পুরো এলাকার চারপাশে ঘিরে ফেলল।
তারা জানে রাজা ও ঋতুর লড়াই কেবল কারখানার নয়, শহরের রাজনৈতিক ষড়যন্ত্রের প্রভাব ফেলবে। একটি ছোট বিরতির মুহূর্তে রাজা এবং ঋতু চোখে চোখে কথা বলল। আমরা কি বাঁচতে পারবো? হ্যাঁ, তুমি পাশে থাকলে সবই সম্ভব। হাত ধরা এই সঙ্গীত রোমান্টিক মুহূর্তে তাদের সাহস আরো বাড়িয়ে দিল। কিন্তু আতিকের ছায়া আরো ঘন। সে জানে আজকের রাত শুধুই প্রথম পরীক্ষা। শহরে এই অন্ধকারে পিস্তল, স্পন এবং মানসিক যুদ্ধ চলবে, আর রাজা ও ঋতু প্রতিটি মুহূর্তে তার পরিকল্পনার মুখোমুখি হবে। ঢাকার অন্ধকারে কারখানার ভিতরে লড়াই এখনো আরো তীব্র। রাজাও এবং ঋতু পিস্তলের স্ফোটন নিয়ে একদম প্রাণপণ্য প্রতিরোধ করছে। হঠাৎ নতুন দুটি চরিত্র হাজির হলো, মাফিয়া সদস্যের সাগর ও রাজু কৌশিক। তারা আতিকের বিশেষ হাতিয়ার, ভয়ঙ্কর এবং অভিজ্ঞতা। তাদের উপস্থিতির সঙ্গে সঙ্গে কারখানার ভিতরে বাতাসের এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে দিল। সাগর চিৎকার করে বলল, আজ রাতটা শেষ করতে হবে রাজা ও ঋতু। রাজা ঠান্ডা স্বরে বলল, তুমি ভুলে গেছো আমরা সহজে হার মানি না। পুলিশ কর্মকর্তা মেহেদি নামক ও নাদিম ধীরে ধীরে বাহির থেকে হামলার পরিকল্পনা করছে। তারা জানে যদি তারা এখন সরাসরি ঢুকতে চেষ্টা করে, আতিকের লোকেরা পালাবার পথ বন্ধ করতে পারে। ঋতু হালকা কাঁপতে থাকা হাতে পিস্তল ধরে বলল, রাজা, আমি ভয় পাচ্ছি, কিন্তু তুমি পাশে থাকলে সাহস পাই। রাজা হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, তবে প্রথমে আমাদের বাঁচতে হবে। হঠাৎ লড়াই একেবারে প্রাণঘাতী হয়ে উঠল। পিস্তল থেকে বের হওয়া গুলি কারখানার দেওয়ালে প্রতিফলন হলো। স্টিকের খড়খড়, স্পটের আঘাত এবং চিৎকার সব মিলিয়ে উত্তেজনার তীব্রতা চূড়ান্ত। সোহান এবং ঋতুর বন্ধু সোহেল পাশে থেকে আতিকের গুপ্ত হাতিয়ার অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছে। তাদের সংখ্যাই বেশি, কিন্তু আমরা চতুর, একসাথে আক্রমণ করব। ঋতুর চোখে রোমান্টিক উষ্ণতা এবং লড়াইয়ের উত্তেজনা একসাথে। সে হালকা হেসে বলল, যদি আমরা একসাথে থাকি সবই সম্ভব। রাজা তার হাত ধরে বলল, ঠিক আছে, আমি কখনো তোমাকে ছাড়বো না। তাদের এই সংক্ষিপ্ত রোমান্টিক মুহূর্ত মতিগল্প কিন্তু মানসিক শক্তি বাড়ালো। হঠাৎ আতিক নিজেই এক ধরনের মাস্টারমাইন্ড হিসেবে কারখানার এক কোণে প্রতিষ্ঠিত হলো। তার কণ্ঠে ভয়ঙ্কর শক্তি। তোমরা ভাবছো তুমি আমাকে আটকাতে পারবে? এটা শুধু শুরু। রাজা ও ঋতু জানে আজকের রাত শুধুই প্রহর। আতিকের রাজনৈতিক ষড়যন্ত্র, গুপ্তহারের আক্রমণ এবং পুলিশের নজর অল মিলিয়ে পুরো শহরের ভবিষ্যৎ ঝুঁকিতে। ঢাকার অন্ধকারে কারখানার ভিতরে উত্তেজনা এখনো কমেনি। আতিকের গুপ্ত হাতিয়াররা এখনো পুরো কারখানার মধ্যে ছড়িয়ে গেছে। তাদের চোখে এক অদ্ভুত উদ্দানা, যাকে দেখলে যে কোনো লোক হতবাক হয়ে যাবে। রাজা, এখন কি আমরা এগোই? ঋতু ফিসফিস করে চোখে কিছুটা ভয়। রাজা হাত ধরে বলল, একসাথে থাকলে আমরা সব পারি, শুধু সাহস রাখতে হবে। এবার গল্পে হাজির হলো নতুন চরিত্র, শহরের কনস্টেবল রাজীব, আতিকের রাজনৈতিক সহযোগী। সে আতিককে ধাক্কা দিয়ে ঢাকা ও গাজীপুরের রাজনৈতিক নকশা তৈরি করেছে। রাজীব জানে আজকে রাত শুধু একটি পরীক্ষা। যদিও রাজা ও ঋতু বেঁচে যায়, পুরো রাজনৈতিক সমস্যা হবে। রাজার চোখে নতুন যুদ্ধের প্রণা। পিস্তল বের করে সে আক্রমণ শুরু করলো। স্টিক দিয়ে ঋতু এক মাফিয়া আক্রমণ প্রতিহত করলো। স্পট আর গুলির শব্দে মিলিয়ে কারখানা অন্ধকারে এক বিস্ফোরণ ঘটলো। হঠাৎ আতিক নিজে আক্রমণের মুখোমুখি হলো। তার কণ্ঠে ঠান্ডা। তোমরা ভাবছো আমাকে হারাতে পারবে? ভুলে যেও না, আমি সব কিছু পরিকল্পনা করেছি। ঋতু রাজার দিকে তাকিয়ে বলল, আমরা কি সত্যি করতে পারবো? রাজা হাসি মুখে বলল, একে অপরের জন্য লড়াই করতে হবে। যেই সাহস থাকবে সেটাই আমাদের জেতাবে। শহরে পুলিশের নতুন টিম অফিসার তানভীর এবং মেহেদি কারখানার চারপাশে নজরদারি শুরু করলো। তারা জানে আতিকের পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে হলে নিখোঁজ সময় বেছে নিতে হবে। লড়াই আরও তীব্র। মাফিয়ারা পেছন থেকে আক্রমণ করেছে। রাজা ও ঋতু সামলাচ্ছে। পিস্তল, স্টিক সব ব্যবহার করছে একসাথে। কারখানার ভিতরে উত্তেজনা এখনও আকাশ ছোঁয়ায়। এখনও রাজা ও ঋতু ছোট্ট রোমান্টিক মুহূর্তে একে অপরের চোখে তাকালো। আমরা একসাথে থাকলে সব সম্ভব। ঋতু বলল, ঠিক আছে, তুমি আমার পাশে থাকলে আমি ভয় না। রাজা উত্তর দিল,
কারখানার ভিতরে রাত গভীর। আতিকের গুপ্ত হাতিয়ার রাজা ও ঋতু চারপাশে ছড়িয়ে আছে। আতিক নিজে এক ধরনের ছায়া মতো ঘুরছে, তার চোখে শীতল পরিকল্পনার অদ্ভুত ঝলক। হঠাৎ নতুন চরিত্র অলি, আতিকের বিশেষ পাইলট ও হ্যাকিং বিশেষ গুণ। কারখানার নিরাপত্তা সিস্টেম হ্যাক করে আলোর এবং ক্যামেরার সংগঠিত নিয়ন্ত্রণ শুরু করলো। রাজা আর ঋতু হঠাৎ মনে করলো এই লড়াই একেবারে জটিল। আমরা কি এগোতে পারবো? ঋতু ফিসফিস করলো, চোখে অদ্ভুত উদ্দনা ও ভয়। রাজা হাত ধরে বলল, আর একসাথে থাকলে সবই সম্ভব, ভয় মানে হার নয়। হঠাৎ মাফিয়াদের পিস্তল থেকে গুলি বর্ষণ শুরু হলো। কারখানার ভিতরে ধোঁয়া আর আগুনের কণিক, স্পট স্টিক এবং পিস্তলের সব মিলিয়ে এক ধরনের মৃত্যুমুখী লড়াই তৈরি হলো। সোহান পাশ থেকে চিৎকার করে তথ্য দিচ্ছে, তাদের সংখ্যা বাড়ছে। রাজা, ঋতু, সতর্ক হও। ঋতু পিস্তল ধরে বলল, আমরা একসাথে আছি সোহান, এখনই ওদের প্রতিরক্ষা করতে হবে। রাজা হাত দিয়ে তাকে কোলে ধরে বলল, ঠিক আছে, পাশে থেকো, আমি কখনো ছাড়বো না। এই ক্ষুদ্রতা রোমান্টিক মুহূর্তের তাদের সাহস বাড়ল। এদিকে আতিক তার মাস্টারমাইন্ড পরিকল্পনা ব্যবস্থায় ব্যস্ত, তার কণ্ঠে ঠান্ডা। তোমরা ভাবছো তুমি আমাকে আটকাতে পারবে? এই লড়াই শুধু শুরু, শেষ করব আমি। আমি হচ্ছি মাফিয়াদের গডফাদার। রাজা ও ঋতু বুঝতে পারল এটি কেবল একটি লড়াই নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্র, এক পরীক্ষা যা ঢাকা, গাজীপুর ও নরসিংদীর ভবিষ্যৎ প্রভাবিত করবে। পুলিশ অফিসার মেহেদি ও তানভীর হঠাৎ হামলার জন্য প্রস্তুত। তারা জানে যদি এখনই ঢুকে আতিকের নেটওয়ার্ক ধ্বংস করা যায়, শহরে বিশাল বিপদ থেকে রক্ষা করা সম্ভব। লড়াই ক্রমার প্রাণঘাতী, পিস্তল, স্টক স্টিক সবই ব্যবহার হচ্ছে একসাথে। কারখানার ভিতরে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছালো যে বাতাসে ধোঁয়া আর আতঙ্ক একত্রিত মিলিয়ে গেছে। শেষ মুহূর্তে রাজা ও ঋতু এক কোণে লুকিয়ে শান্ত হয়ে একে অপরের চোখে তাকালো। ঋতু বলল, আমরা একসাথে থাকলে সব সম্ভব। তুমি পাশে থাকলে আমি কখনো ভয় পাই না। রাজা উত্তর দিল। কারখানার লড়াই শেষ হয়ে রাজা ও ঋতুর যুদ্ধ শেষ হয়নি। আতিকের গুপ্ত হাতিয়ার ছড়িয়ে পড়েছে শহরের বিভিন্ন অংশে, ঢাকা, পুরনো ঢাকায়, গাজীপুরের শিল্প এলাকায় আর নরসিংদীর গোপন রাস্তার মধ্যে। রাজা বলল, আমাদের ভাগ হয়ে কাজ করতে হবে। আমি ঢাকায় কিছুটা নজর রাখবো, তুমি গাজীপুরে। ঋতুর চোখে ভয় আর উত্তেজনা মিশ্রণ নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আমরা ফোনে একে অপরকে জানাবো। হঠাৎ ঢাকার গলিতে হাজির হলো নতুন চরিত্র ডন ফয়েজ, আতিকের এক দোপটি সহযোগী। তার সঙ্গে আছে পিস্তল এবং লড়াই করার জন্য বিশেষ বাহিনী। ঢাকার ছোট গলিতে আক্রমণ শুরু হলো। ঋতু গাজীপুরের রাস্তার মধ্যে লুকিয়ে আতিকের লোকদের লক্ষ্য করলো, স্টিক এবং স্টক দিয়ে প্রতিরক্ষা শুরু করলো। এই লড়াই শুধু শক্তি নয়, কৌশলও চাই। নরসিংদীতে আতিক নিজেই রাজনৈতিক ঘন জালে ঢুকে গেছে। তার পরিকল্পনা হলো রাজা ও ঋতু একে অপরের কাছাকাছি থাকা দুর্বোধ্য করে তোলা। পুলিশ অফিসার মেহেদি ও তানভীর নজর রাখছে, কিন্তু আতিকের মাস্টারমাইন্ডে কিছুই অদৃশ্য। ঢাকার গলিতে রাজা একদম একা হলেও সাহসী, পিস্তল হাতে নতুন গুপ্তহারীদের থামাচ্ছে। আমরা একসাথে থাকলে সবই সম্ভব। সে ফিসফিস করে ফোনে ঋতুকে। ঋতু উত্তর দিল, ঠিক আছে রাজা, পাশে থাকবো। হঠাৎ ঢাকায় আতিকের লোকদের আক্রমণ বেড়ে গেল। রাজা লাফ দিয়ে সঠিক সময়ে স্পক দিয়ে প্রতিহত করলো। গাজীপুরে ঋতু একদিকে ডান ফয়েজকে থামাচ্ছে, অন্যদিকে আতিকের পরিকল্পনার নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছে। এদিকে শহরের রাজনৈতিক সংঘর্ষের সংকেত দেখা দেয়। আতিকের হাতিয়াররা রাজার পেছনে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলা চালাচ্ছে। ঋতু আর রাজা বুঝলো শুধু কারখানার লড়াই না, এবার পুরো শহরে যুদ্ধক্ষেত্র। একটি ছোট বিরতির মুহূর্ত। ঋতু এবং রাজা ফোনে একে অপরের শান্ত করছে। আমি তোমার পাশে আছি। রাজা বলল। ঋতু ফিসফিস করলো, আমি জানি, আর তাই আমি সাহস পাচ্ছি। ঢাকার গলিপথ ও নরসিংদীর গোপন রাস্তায় লড়াই আক্রমণ তীব্র হচ্ছে। আতিকের মাস্টারমাইন্ড পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ী হচ্ছে। হঠাৎ নতুন চরিত্র হাজির হলো, রাজনৈতিকবিদ শফিক, যিনি আতিকের সঙ্গে গুপ্তচর হিসেবে কাজ করছে। তার হাতিয়ার, প্রভাব এবং কৌশলের দিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে।
রাজার মোবাইলে আসে সংকেত, শফিক শহরে কেন্দ্র আক্রমণ চালাচ্ছে, দ্রুত এগো। রাজা হঠাৎ ফিসফিস করে ঋতুকে বলল, আমরা একে অপরের পাশে থাকতে পারি, কিন্তু এখন সঠিক সময় আক্রমণ করতে হবে। ঋতু মাথা নাড়ল। ঠিক আছে রাজা, আমি প্রস্তুত। ঢাকার কেন্দ্রস্থলে আতিকের গুপ্ত হাতিয়ার হঠাৎ সামনে আসে, পিস্তল এবং স্টিক দিয়ে লড়াই শুরু। রাজা একে প্রতিহত করছে, আর ঋতু আক্রমণ বন্ধ করতে স্পট ব্যবহার করছে। নরসিংদীতে আতিক নিজেই রাজনৈতিক ষড়যন্ত্রে ব্যবস্থাপন করছে। শফিকের সাহায্যে সে পুলিশের নজর ঘেরা হচ্ছে, যেন রাজা ও ঋতুর বিভ্রান্ত হয়। এই সময়ে নতুন চরিত্র গুপ্তচর নাভিদ হাজির হয়। সে রাজা ও ঋতুর গুপ্ত তথ্য দিচ্ছে, কোন পথ দিয়ে আতিকের নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব। এই গলি দিয়ে চলে যাও, আক্রমণকারী পিছন দিক দিয়ে আসছে। নাবিক ফিসফিস করে বলল। রাজা ধন্যবাদ জানিয়ে বলল, তুমি সত্যি আমাদের জন্য সঠিক সময়ে হাজির হয়েছো। হঠাৎ ঢাকার কেন্দ্র আতিকের মাস্টারমাইন্ডের পরিকল্পনা চূড়ান্ত চাবিকাঠি। রাজনৈতিক ষড়যন্ত্র, গুপ্তচর ও মাফিয়ার মিলিত শক্তি মুখোমুখি হয়। ঢাকার কেন্দ্রস্থল, গাজীপুরের শিল্প এলাকা এবং নরসিংদীর গোপন রাস্তা সবই এখন যুদ্ধকে পরিপূর্ণ হয়েছে। আতিকের গুপ্ত হাতিয়ার শহরে গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নিয়েছে। তার মাস্টারমাইন্ডের পরিকল্পনা একদম পূর্ণ শক্তিতে। রাজা এবং ঋতু একসাথে কাজ করছে, পিস্তল, স্টিক, স্পট সব ব্যবহার হচ্ছে, একে অপরকে রক্ষা করছে। হঠাৎ ঢাকার কেন্দ্রে হাজির হলো আতিক নিজে। তার চোখে শীতাল মাস্টার প্ল্যানের ঝলক, আর কণ্ঠে ভয়ঙ্কর হুমকি। ঋতু, রাজা, তোমাদের সাহস প্রশংসনীয়, কিন্তু শেষটা আসলেই আমার হবে। নরসিংদীতে শফিক ও আতিকের গুপ্তচর পুলিশের নজর ফাঁকি দিয়ে নতুন ষড়যন্ত্র চালাচ্ছে। এদিকে গুপ্তচর নাফিদ রাজা ঋতুকে সতর্ক করছে, এখানে ফাঁদ আছে, ডান দিক দিয়ে যাও, লুকো। রাজা ও ঋতু মিলিতভাবে আক্রমণ করছে। লড়াই ও তীব্র যে শহরের বাতাসে ধোয়া, গুলির শব্দ আর আতঙ্ক মিলিয়ে হয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করছে। একটি ছোট বিরতির মুহূর্ত। রাজা ও ঋতু চোখে তাকিয়ে বলল, তুই পাশে থাকলে আমি কখনো ভয় পাই না। ঋতু হালকা হাসি দিয়ে উত্তর দিল, আমি জানি, আর তাই সাহস পাচ্ছি। এবার ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র আতিকের মাস্টারমাইন্ড প্ল্যান ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করেছে। পুলিশের তানভীর ও মেহেদি একসাথে আক্রমণ করছে, আতিকের গুপ্ত হাতিয়াররা প্রতিহত হচ্ছে। গাজীপুরের রাস্তার মধ্যে ঋতু আক্রমণ সামলাচ্ছে, স্টিক দিয়ে আতিকের লোকদের থামাচ্ছে। রাজা ঢাকার কেন্দ্র পিস্তল ব্যবহার করে আতিকের হাতিয়ারদের সামলাচ্ছে। শেষ মুহূর্তে আতিক বুঝতে পারে রাজা ও ঋতুর একতা, সাহস এবং ভালোবাসা তাকে হারিয়েছে। সে ধীরে ধীরে পিছনে সরে যায়, কিন্তু তার চোখে দেখা যায় নতুন ষড়যন্ত্রের ছায়া। ঢাকা শহরে আকাশ ক্রমণ ধূসর, আতিকের হুমকি এখনো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। রাজা আর ঋতু জানে এই লড়াই শেষ নয়। শহরে গোপন মাফিয়া নেটওয়ার্ক এখনো নতুন ধাপে প্রবেশ করছে। রাজা বলল, ঋতু, আমাদের জানতে হবে অতি কোথায় লুকিয়ে আছে। ঋতু চোখে ভয় আর কৌতূহল নিয়ে বলল, আমরা কি এবার তাকে ধরতে পারবো? হয়তো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। রাজা উত্তর দিল। গাজীপুর এক পরিত্যক্ত কারখানার সামনে হাজির হলো নতুন চরিত্র মিনহান, আতিকের প্রতিদ্বন্দ্বী মাফিয়ার লিডার। সে রহস্যময়ভাবে শহরের গোপন তথ্য সংগ্রহ করছে। নরসিংদীতে পুলিশ অফিসার মেহেদি ও তানভীর আতিকের গোপন পথভ্রষ্ট নেটওয়ার্ক খুঁজছে। তারা জানে আতিক শহরের রাজনৈতিক ষড়যন্ত্রে আরও গভীরভাবে জড়িত। রাজা ও ঋতু শহরের বিভিন্ন স্থানে ঘুরে গুপ্ত তথ্য খুঁজছে। ঋতু হঠাৎ হেসে বলল, এই ধোঁয়াচ্ছন্ন রাস্তায় তোমার হাত না ধরলে আমি ভয় পেতাম। রাজা হাসি মুখে বলল, দেখো, ভয় মানে হার নয়। ঢাকার একটি গলিতে তারা মিনহান লোকেদের মুখোমুখি হলো। পিস্তল আর স্পট ব্যবহার করে ঝুঁকি সামলাচ্ছে। মিনা রহস্যময়ভাবে হেসে বলল, রাজা, ঋতু, আপনি যতই চেষ্টা করুন, আতিকের ছায়া সবসময় আপনাদের পেছনে থাকবে। এই সময় গুপ্তচারী নাভিদ হঠাৎ হাজির হয়। সে নতুন তথ্য দেয়, আতিকের আসল পরিকল্পনা ঢাকার একটি অজানা আবাসিক এলাকায় লুকানো। যদি আমরা সেখানে পৌঁছাই, আতিকের চুরি চালাকির খেলা থেকে ধরা সম্ভব।
এক ঝড়ে রাতে শহরের গড়িতে ঋতু হাত ধরে রাজার পাশে দাঁড়ায়। আমি ভয় পাচ্ছি না, তুমি পাশে আছো তাই। রাজা তার চোখে তাকিয়ে বলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাদের এই ভালোবাসার অটুট থাকুক যুগ ধরে। ঢাকার পরিত্যক্ত গলিতে রাজা ও ঋতু এগোচ্ছিল। হঠাৎ আতিকের গুপ্ত হাতিয়াররা তাদের ভেতরে ফাঁদে ফেলে। রাজা চিৎকার করে বলল, ঋতু, ডান দিকে। কিন্তু এই মুহূর্তের জন্য দেরি হলো। ঋতু হঠাৎ আটকে পড়ল। ঋতু। রাজা হাত বাড়ালো, কিন্তু আর দেরি হয়ে গেছে। ঋতু মাঠে পড়ে যায়, চোখে ধোয়া, শ্বাস নিতে কষ্ট। মনে হচ্ছে এই বুঝি আত্মাটা বের হয়ে যাচ্ছে। ঋতু পানির পিপাসা পেয়েছে। মৃত্যুর আগে মনে হয় এমনই লাগে। ঋতু আস্তে আস্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করলো। রাজা কিছু করতে পারলো না। ঋতু মারা যাওয়ার পর রাজার চোখে রাগ ও হতাশা মিলিত হলো। তিনি জানতো এখন থেকে শুধু রাগ নয়, প্রতিশোধের যাত্রা শুরু। তাহলে কি গল্পের নায়িকা সত্যি সত্যিই মারা গেছে? সবকিছু রহস্যময়। প্রায় বিকেলের দিকে রাজার কাছে হাজির হলো নতুন চরিত্র জান্নাত, একটি রহস্যময়ী মেয়ে যিনি ঋতুর মৃত্যুর সম্পর্কে অনেক কিছু জানে। আমি জানি আতিকের পরিকল্পনা কি। আমি তোমাকে সাহায্য করতে চাই। রাজা প্রথমে সন্দেহ করলো। তুমি কে? জান্নাত রহস্যভাবে হেসে বলল, আমার নিজের কারণ আছে। আতিককে থামাতে চাই। রাজা জেনে গেল নতুন জায়গা, আতিকের আসল পরিকল্পনা আরো বিপজ্জনক। নাভিদ এই সময় হাজির হলো ওদের কাছে। রাজা, আমরা জান্নাতের সাহায্যে আতিকের নেটওয়ার্ক ভাঙতে পারবো, কিন্তু এটি সহজ হবে না। রাজা জান্নাতকে চোখে চোখে তাকিয়ে বলল, আমি জানি আমি কষ্টে আছি, কিন্তু আমাদের একসাথে লড়াই করতে হবে। জান্নাত হালকা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমার পাশে আছি রাজা। আমরা সফল হব। ঢাকার ব্যস্ত শহর থেকে দূরে রাজা ও জান্নাত ঢুকলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভিড়ের মধ্যে সবাই তাদের লক্ষ্য বুঝবে না। এটা কি ঠিক হবে? আমরা এখন জানতে চাই অতীক এখন কি করছে। সাধারণ শিক্ষার্থী আমাদের কিছু বুঝবে না। কলেজের প্রিন্সিপাল স্যার সবাই ভাবেননি তিনি বোকাশোকা, সারাক্ষণ হেঁটে বেড়ান, খেয়াল নেই। হাসি মুখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কেউ ভাবেন না এই ধীরে হাসি মুখে মানুষটাই আসলে রহস্যময় মাস্টারমাইন্ড। রাতের অন্ধকারে ক্যাম্পাসে প্রিন্সিপালের আচরণ পরিবর্তন হয়। তিনি হঠাৎ কম্পিউটারের স্ক্রিনের দিকে ঝোঁকেন, গোপন ফোনে কেউ সঙ্গে কথা বলেন এবং আতিকের লোকদের কাছে সংকেত পাঠান। এই সন্দেহে কি রাজা কলেজে প্রবেশ করেছে? জান্নাত সারাক্ষণ শিক্ষার্থীদের ছদ্মবেশে ক্যাম্পাসে ঢুকলো। লাইব্রেরি, ক্যান্টিন, হলরুম সব জায়গায় চোখ রাখলো। রাজা বাইরে থেকে নজর রাখছে। ক্যাম্পাসের শিক্ষার্থী প্রিন্সিপালের বোকাশোকা আচরণ নিয়ে অনেক কথা বলে থাকে। কলেজের প্রিন্সিপাল এমনই হয় নাকি? স্যার কি আবার ভুলে গেছে ক্লাসের সময়? একজন মেয়ে বলল, হ্যাঁ, সবসময় হাসি দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কি জানি তিনি সবকিছু দেখেন। জান্নাত ধীরে ধীরে বুঝলো প্রিন্সিপাল শুধু বোকাশোকা নয়, তিনি আতিকের গোপন পরিকল্পনায় গভীরভাবে যুক্ত। রাতের অন্ধকারে জান্নাত প্রিন্সিপাল অফিসের জানালা থেকে দেখতে পেল আতিকের লোকেরা একটি ছোট প্যাকেট নিয়ে আসছে। প্রিন্সিপাল অচেনা ইঙ্গিতে দিয়ে লোকদের নির্দেশ দিচ্ছে যেন কেউ বুঝতে না পারে। জান্নাত রাজাকে ফোন করলো। রাজা, এই প্রিন্সিপাল শুধু বোকা নয়, তিনি আতিকের মাস্টার মাইন্ডের মতো কাজ করেছেন। রাজার চোখে উত্তেজনা। জান্নাত প্রিন্সিপালের দিকে লক্ষ্য রেখে আবার অপর পাশে বলল, আমরা যদি প্রিন্সিপালকে ধরতে পারি, আতিকের পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে পারবো। রাজা ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, ধীরে ধীরে ছদ্মবেশী এবং ভিড়ের মধ্যে আমরা তাকে ঘিরে ধরবো। রাতের অন্ধকারে রাজা এবং জান্নাত ক্যাম্পাসের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল অফিসে আলো স্নানভাবে জ্বলছে। আমরা একবার ভিতরে ঢুকবো, কেউ বুঝবে না। জান্নাত ফিসফিস করে বলল। রাজা হালকা কণ্ঠে বলল, রাজা ভিড়ের মধ্যে আমরা সাবধানে প্রবেশ করব, একটুও শব্দ হবে না। জান্নাত লজিকভাবে জানালা দিয়ে প্রবেশ করলো। রাজা পাশে দাঁড়িয়ে সতর্ক নজর রাখছে, কেউ যেন কিছু টের না পায়। প্রিন্সিপাল বোকাশোকা ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছেন, কিন্তু তার চোখে একটা অদ্ভুত সতর্কতা। অফিসে ঢুকে জান্নাত একটি লকার খুঁজে পায়। লকারের ভেতরে কিছু গোপন নোটিশ। রাজা নোটিশ দেখে ফিসফিস করে, অতীকের মাইন্ড গেমের একটি অংশ। শহরের বিভিন্ন রাজনৈতিক নামে ডেলিভারি সময় এবং গোপনে লেনদেন। জান্নাত চমকে বলল, প্রিন্সিপাল আসলে আতিকের গোপন নির্দেশ
রিপিট। প্রিন্সিপাল আসলে আতিকের গোপন নির্দেশক। অফিসারের পাশে প্রিন্সিপালের ডেস্কে একটি ফোন বারবার বাজছে। রাজা এবং জান্নাত দেখলো পায় প্রিন্সিপাল অচেনা ইঙ্গিত দিয়ে লোকদের ফোনে নিষেধ দিচ্ছেন। জান্নাত, সবাই ভাবছে তিনি বোকাশোকা, কিন্তু আসলে প্রতিটি পদক্ষেপ তিনি নিরক্ষরভাবে করছেন। নেটওয়ার্কের মধ্যে একটি প্যাকেটের ছবি আছে। প্যাকেটে আতিক শহরের একটি গোপন স্থান থেকে বড় ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। জান্নাত চিন্তিত হয়ে বলল, রাজা, যদি আমরা এখনই এই তথ্য না পাই, আতিকের পরিকল্পনা সফল হয়ে যাবে। রাজা ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, আমরা সবকিছু ধাপে ধাপে করব। এখন বেরিয়ে ভিড়ের মাঝে মিলিয়ে যাব, তাহলে কিছু বুঝতে পারবে না। রাজার চোখে জলজল করছে প্রতিশোধের আগুন। জান্নাত পাশে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে নিঃশব্দে তথ্য বহন করছে। প্রিন্সিপাল আরো বোকাশোকা ভঙ্গি নিচ্ছেন। কেউ ভাবছে না তিনি আসলে আতিকের গোপন মাস্টারমাইন্ড। রাতের ভিড় কমছে, সুন্দর সকাল হলো। ক্যাম্পাসের ল্যাব, লাইব্রেরি এবং ক্যান্টিনের আশেপাশে শুধু হালকা আলো জ্বলছে। রাজা জান্নাতের পাশে চাপা কণ্ঠে বলল, নেটসের তথ্য অনুযায়ী অতিক শহরের 3টি গোপন জায়গা ডেলিভারি করছে। আমরা প্রথম স্থানে যাব। জান্নাত হালকা হাসি দিয়ে বলল, ভিড়ের মধ্যে খুব সাবধানে, কোনো শিক্ষার্থী বা কর্মচারী যেন আমাদের দেখে সন্দেহ না করে। ক্যাম্পাসের অগ্নিদ্রায় ছোট একটি ঝোপের কাছে পৌঁছে তারা রাজা ছদ্মবেশ নিয়ে বলল, এখানে প্রথম তথ্য রয়েছে। অতিকের লোকেরা এই পথ ব্যবহার করে গোপনে প্যাকেট নিয়ে যায়। জান্নাত কণ্ঠে কম্পন দিয়ে বলল, দেখো, কেউ আসছে। একদল সাধারণ শিক্ষার্থী সেখানে গিয়ে হেঁটে গেল, কিন্তু কেউ তাদের লক্ষ্য করে না। রাজা হেসে বলল, ভিড়ের মধ্যেই সবচেয়ে নিরাপত্তা। অফিসারের ল্যাপটপে প্রিন্সিপালের একটি বার্তা দেখা যাচ্ছে। প্যাকেট পৌঁছেছে, শহরের কৌশলে ঠিক চলছে। বার্তাটি স্পষ্ট করে প্রমাণ করছে যে প্রিন্সিপাল শুধু বোকাশোকাই নয়, তিনি আতিকের শহরের নেটওয়ার্কের মাস্টারমাইন্ড। রাজা ও জান্নাত ক্যাম্পাসে পাইচারি বাইরের দিকে এগোতে থাকে। একটা পুরনো বাটা রুমের ভেতরে আতিকের ছোট্ট ডকুমেন্ট প্যাকেট রাখা আছে। জান্নাত ছদ্মবেশে প্যাকেটটা নিয়ে চিৎকার ছাড়াই রাজাকে জানায়। রাজা, এটি প্রথম। রাজার চোখে প্রতিশোধের আগুন ও জান্নাত ধীর কণ্ঠে বলল, আমরা এখান থেকে ফিরে নেটওয়ার্কের মূল স্থান খুঁজব। তবে সাবধান, প্রিন্সিপাল আমাদের নজর রাখছে। রাজা এক চুক্তিরয়ে হাসি দিয়ে উত্তর দিল, ভালো, ধাপে ধাপে। এখন প্রথম প্রমাণ হাতে, পরবর্তী ধাপ আরো বড় ধাঁধা। রাত গভীর। রাজা ও জান্নাত ক্যাম্পাস থেকে বেরিয়ে শহরের পুরনো গলিতে প্রবেশ করলো। হঠাৎ কোথা থেকে এক মোটরবাইক গর্জন করে চলে এলো। অচেনা লোক গুলি না চালাতেই দ্রুত গতিতে আঘাতে জান্নাতের মাটিতে ছিটকে পড়ল। জান্নাত! রাজা দৌড়ে গেল, তার কণ্ঠে আতঙ্ক, চোখে রাগ। জান্নাত শ্বাস কষ্টে বলল, আমি ঠিক আছি, শুধু একটু আঘাত পেয়েছি। কিন্তু রাজার চোখে স্পষ্ট এই আঘাতটি দুর্ঘটনা নয়, আতিকের পাঠানো লোকের ইঙ্গিত। এই সময় অন্ধকার থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো। রাজা, অনেকদিন পর দেখা। রাজা ঘুরে দেখলো তার পুরনো বন্ধু জয় দাঁড়িয়ে আছে। লম্বা তীক্ষ্ণ চোখ, মুখে এক ধরনের মজার হাসি, যাকে বলে রহস্যময় হাসি। তার সঙ্গে আরো 3জন বিশ্বস্ত বন্ধু, সুমন কম্পিউটার হ্যাকিং বিশেষজ্ঞ, রাহুল নির্ভীক কিন্তু ঠান্ডা মাথার ছেলেটি, বাবু শক্তিশালী ও হাসি মুখে প্রয়োজনে হাতাহাতি লড়াইয়ের সেরা। জয় এগিয়ে এসে বলল, তুমি এখনো একা লড়াই করছো? রাজা, এখন থেকে আমরা একসাথে। রাজা গভীরভাবে সিগারেট জ্বালায় ধোয়া কুণ্ডলি ছেড়ে শান্তভাবে বলল, আমি একলা লড়াই করেছিলাম, কিন্তু এখন খেলা বদলাবে। বন্ধুরা চুপ করে তাকিয়ে থাকলো। তার চোখে প্রতিশোধের আগুন, কিন্তু ঠোঁটে এক স্টাইলিশ হাসি। রাজা জান্নাতকে সুরক্ষায় রেখে জয় ও তার দলকে পরিকল্পনা জানালো। আমাদের হাতে প্রথম প্রমাণ আছে, কিন্তু অতিকের নেটওয়ার্ক ভাঙতে হলে একসাথে কাজ করতে হবে। জয়, তুমি উত্তর দিকে দেখবে। সুমন, তুমি তাদের নেটওয়ার্ক হ্যাক করবে। রাহুল ও বাবলু, তোমরা ফিল্টার কভার করবে। জয় হেসে বলল, এইভাবে আকাশে রহস্যময় বার্তা দেখা গেল। প্রিন্সিপালের পাঠানো নতুন নির্দেশ। প্যাকেট পৌঁছে গেছে, পরের ধাপ শুরু। রাজা সিগারেটের ধোঁয়া ছাড়লো, চোখে সরু করে তাকিয়ে বলল, এবার পৌঁছে গেল। অতিক একা নয়, প্রিন্সিপালই সবকিছু মাস্টার মাইন্ড, আর খেলা এখন শুরু হয়েছে।
ঢাকার পুরনো নদীর ধারে একটি পরিত্যক্ত গুদাম ঘর। রাতে নেমেছে চারপাশে কুয়াশা। রাজা, জয়, সুমন, রাহুল, বাবু আর আহত জান্নাতকে নিয়ে গোপনে সেখানে পৌঁছলো। হঠাৎ কোথা থেকে আতিকের লোকেরা ঘিরে ফেললো। তাদের পরনে কালো কোট, হাতের আধুনিক পিস্তল। একজনের সামনে এগিয়ে এসে বলল, রাজা, তোমার সাহস অনেক, কিন্তু ভুলে যেও না ঢাকায় বাতাসও আমাদের নামে বল। রাজা ধোয়া ছেড়ে ধীর কণ্ঠে বলল, হাওয়া বদলাতে সময় লাগে না, আমি যেখানেই দাঁড়াই ওখানেই খেলা বদলে যায়। শত্রুরা রাজার কথা শুনে হেসে উঠল। মনে হলো রাজা মজা করছে, কিন্তু তারা তখনও জানতো না যে কে এই রাজা, কি তার পরিচয়। আতিকের কাছে তোমার মতো দর্জন খানেক রাজা নতজাত হয়েছে, তুমি কি করবে একা? আমি একা না, আমি যখন আসি আমার ছায়া 10 জনকে কাঁপিয়ে তোলে। জয় এগিয়ে এসে মৃদু হেসে যোগ করলো, আর আমি আছি, তাহলে তো হিসাব মিলেই গেল। শত্রুদের চোখে সরু হলো, কিন্তু ভেতরে ভেতরে রাজা অনুভব করলো কিছু যেন অস্বাভাবিক। জয় আসার পর আরো আক্রমণ হলো না। রাত বাড়ছে, আতিকের লোকেরা চলে গেল সতর্কতা বার্তা দিয়ে। পরের আঘাত হবে এমন যা থেকে কেউ ফিরবে না। টাকার পাহাড় সামনে তোমার নীতি টিকবে না। তারা চলে যাওয়ার পর জয় থেমে থেমে বলল, রাজা, যদি আমরা তাদের সাথে হাত মেলাতাম, ভেবে দেখ, কত টাকা, কত ক্ষমতা, শুধু কাগজপত্র নয়, পুরো শহর আমাদের হাতে আসত। রাজা সিগারেট টেনে শান্ত গলায় উত্তর দিল, মানুষকে বড় করে না জয়, টাকা শুধু মানুষকে বিক্রি করে। আমি রাজা, কারো দাস হই না। জয়ের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। বাকিরা তা খেয়াল করলো না, কিন্তু জান্নাত গভীর দৃষ্টিতে তাকালো। রাজা দলকে নিয়ে গুদাম থেকে বেরিয়ে এলো। আকাশে কালো মেঘ, ঝড় আসছে, পরিবেশ কিছুটা ঠান্ডা, মিঠে হাওয়া বইছে। কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি শুরু হবে, সাথে ঝড়ও। ঝড় উঠেছে, এর মধ্যে সত্যিকারের মুখগুলো বেরিয়ে আসবে। জয়ের মুখ থেমে যায়, তার চোখে লোভ, তার মনে এক দ্বিন্দ্ব, বন্ধু নাকি বিশ্বাসঘাতকতা। পরের দিন রাজা ও তার টিম ঢাকার গোপন বাজারের ভেতরে প্রবেশ করলো। বাজারটা সাধারণ চোখে স্বাভাবিক। এই হকার দোকানদার গাড়ির হর্ন, কিন্তু ভেতরে ভেতরে এখানে লুকিয়ে আছে আতিকের চক্রতের অন্ধকারের ব্যবসা। রাজা চোখে সরু করে চারপাশে তাকালো। এখানে শুধু দোকান নেই, এখানে তথ্য বিক্রি হয়। জয় পাশে দাঁড়িয়ে রাজার কানে বলল, তুই সামনে থাক, আমি পিছন দিকটা কভার করব। রাজা মাথা নাড়ল। দলটা আলাদা হয়ে তথ্য জোগাড় করতে বেরিয়ে পড়ল, কিন্তু কেউ টের পেল না। জয় ভিড়ের মধ্যে এক অচেনা মানুষের সাথে চোকাচোকি করে মাথা নিচু করে ইঙ্গিত দিল। মুহূর্তের জন্য তারা চোখ লোভ ঝিলিক খেলো, কিন্তু সঙ্গে সঙ্গেই সে আবার পুরনো বন্ধুর মতো চেহারা নিয়ে রাজার পাশে ফিরে এলো। সুমন একটা পুরনো কাগজ টুকরো পেয়ে গেল। সেখানে লেখা, ডেলিভারি গাজীপুর, রাত 12টায়, গন্তব্য ব্লু হাউস। রাজার কাগজটা পড়ে ধোঁয়া ছাড়লো। গাজীপুর, ওদিক এখানে কিছু বড় খেলতে যাচ্ছে। সবাই উত্তেজিত। জয় হাসি মুখে বলল, তাহলে গন্তব্য ঠিক হলো, আমরা তাকে গাজীপুরেই থামাবো। বাবু মজা করে বলল, রাজভাই, একসাথে থাকলে কাউকে ভয় নেই, রাহুল গভীর স্বরে বলে যোগ করলো, কিন্তু কাউকে বিশ্বাস করা সবচেয়ে বড় ঝুঁকি। রাজা হালকা হাসি দিয়ে জবাব দিল। ঝুঁকি না নিলে খেলা জমে না। সবাই হেসে উঠল, শুধুমাত্র জান্নাত চুপচাপ জয়ের দিকে তাকালো, যেন তার চোখে অদ্ভুত কিছু খুঁজছে, তার গভীর। সবাই যখন পরিকল্পনা নিয়ে ব্যস্ত, জয় একা দাঁড়িয়ে সিগারেট ধরালো। পকেট থেকে সে একটি ছোট কাগজ বের করলো। আতিকের লোকেরা তাকে দিয়েছে। সেখানে লেখা, তুমি যদি আমাদের জন্য কাজ করো, অগণিত টাকা তোমার। জয় ঠোঁটে অদ্ভুত হাসি নিয়ে কাগজটা আগুনে পুড়িয়ে ফেললো। ছাই উড়ে গেল আকাশে। কারো চোখে কিছু ধরা পড়ল না। সবাই এখনো মনে করেছে জয় তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু আসলে সে কি করতে যাচ্ছে কেউ জানে না। রাত নেমেছে। রাজা ও তার দল একটা পুরনো ভ্যান চড়ে গাজীপুরের দিকে যাচ্ছে। ভেতরে গভীর নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ আর দূরের কুকুরের ডাক। রাজা সামনে বসে সিগারেট টানছে, কুয়াশার ভেতরে তাকিয়ে। সবাই সতর্ক থাকবে, অধিকের খেলা এখানেই শেষ করতে হবে। পিছনে বসা জয় হেসে মাথা নাড়ল, কিন্তু
ঠিক বলেছিস। কিন্তু তার চোখে জান্নাতের দিকে। জান্নাত নিচু চোখে সিগারেট এর কাগজ নিয়ে খেলছে, যেন কিছু লুকাচ্ছে। রাতের ভ্রমণ শেষ, সবাই একটি ভাঙা মটলে থামলো। রাজা পরিকল্পনা নিয়ে ব্যস্ত, সুমন কম্পিউটার হ্যাকিং চালাচ্ছে, বাবু খাবার জোগাড়ে গেছে। এই সুযোগ জয় ও জান্নাত অন্ধকারে করিডোরে একসাথে দাঁড়ালো। তুই জানিস তো, আমরা দুজন একসাথে থাকলে পুরো দুনিয়া কাঁপাতে পারবে। কিন্তু রাজা, সে তো আমাদের বিশ্বাস করে। কাছে এসে রাজা শুধু লড়াই বুঝে, সে আমাদের দেখেও কিছুই দেখবে না। আমরা চাইলে আতিকের টাকা বাহার ব্যাক করতে পারি, আর আমি তোকে ছাড়া কিচ্ছু চাই না। জান্নাতের চোখে ভিজে উঠল, কিন্তু সে প্রতিরোধ করলো না। এই অন্ধকারে তাদের নিঃশব্দ সম্পর্ক শুরু হলো। জয় জান্নাতকে শক্ত করে ধরে বলল, আমরা সাবধানে থাকবো, রাজাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। সামনে যে যুদ্ধ আছে সেটা ওর লড়াই, আমরা শুধু সুযোগ নেব। জান্নাত মাথা নাড়ল। দুজন বুঝতে পারলো এই পথে তাদের বন্ধুত্ব থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। এই সময় রাজা বাইরে বসে সিগারেট টানছে, আকাশের দিকে তাকিয়ে বলল, ঝড় আসছে, কিন্তু ঝড়টা বাইরে নাকি ভেতরে সেটা জানি না। সে কিছু আঁচ করতে পারছে, কিন্তু বিশ্বাসঘাতকের বিষ এখনো তার নাগালের বাইরে। পরে সকালে দলটা ব্লু হাউস এর দিকে রওনা হলো। একটা বিশাল ভিলার মতো জায়গা, চারপাশে প্রহর। সুমন হ্যাক করে জানালো, এখানে টাকা আর অস্ত্রময় জুতো। রাজা গভীর হয়ে বলল, আজ রাতে ঢুকবে, অতিককে এই খেলায় চেকমেট করতে হবে। কিন্তু জয় ও জান্নাত একে অপরের চোখের দিকে তাকালো। তাদের মনে অন্য খেলা চলছে। রাজা জানে না, তার সবচেয়ে কাছের মানুষ দুজনে তার পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হচ্ছে। রাত গভীর, দলটি ব্লু হাউসের চারপাশে ঘিরে দাঁড়ালো। রাজা সামনে, ভেতরে অন্ধকারে নিঃশব্দে হাঁটছে। জয় আর জান্নাত তার পাশে। দুজন ভাবছে, এবার আমরা সব নিয়ন্ত্রণে রাখতে পারবো। রাজা হঠাৎ থেমে গেল। সে কোনো শব্দ করলো না, শুধু চারপাশে তাকালো। জয় ও জান্নাতের চোখে চোখ পড়ল। রাজা কিছু টের পায়নি হয়তো। কিন্তু রাজা কিছুই প্রকাশ করলো না। সে ধীরে ধীরে এগিয়ে চলল, যেন সে শুধু অন্ধকারে পথ খুঁজছে। ব্লু হাউসের ভেতরে প্রতিটি কক্ষ যাচাই করে দল। রাজা মাঝে মাঝে সিগারেট টানছে, মাথা নিচু করে খোঁচা খাচ্ছে। জয় ও জান্নাত ভাবছে, ও শুধু খোঁজ করছে, আমাদের প্রতি কোনো সন্দেহ নেই। রাজা একটু পুরনো ফাইলের দিকে চুপচাপ তাকালো। কেউ দেখলো না, কিন্তু তার চোখে এক মুহূর্তে ঝলক, একটি আদর্শ বার্তা আর সামান। রাজা হঠাৎ ধীর গলায় বলল, তোমরা দুজন সিন্ধুক আনবে, বাকিরা বাইরে অপেক্ষা করবে। জয় ও জান্নাত একে অপরের দিকে তাকালো। মনে হলো সুযোগ এসেছে, কিন্তু রাজার ধীর ভঙ্গি, নিশ্চল হাসি এবং চোখের ঝলক সব মিলিয়ে কিছু একটা বোঝাচ্ছে, কিন্তু তারা ঠিক বুঝতে পারছে না কি। ব্লু হাউসের ভেতরে বাতাস ঘন, স্নান আলো জ্বলছে। দূরে অস্ত্রধারী পাহারাদারদের ছায়া এদিক ওদিক ঘুরছে। রাজা ধীরে ধীরে এগিয়ে বলল, সবাই আলাদা হয়ে যাও, আমাদের সময় খুব কম। জয় আর জান্নাত আবারও একসাথে হলো। সুমন, রাহুল বাবু অন্যদিকে। এক প্রহরী হঠাৎ শব্দ টের পেয়ে টর্চ ফেললো। কে ওখানে? রাজা কোনো উত্তর না দিয়ে এক ঝলকে পিস্তল বের করে ধাম, গুলি সরাসরি প্রহরীর কপালে। রক্ত ঝরে পড়তেই অ্যালার্ম বাজতে শুরু করলো। পুরো ব্লু হাউস হইচই। শত্রুরা চিৎকার করে ছুটে আসছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে রাজা তিনজনকে গুলি করে ফেললো। রাহুল লোহার রড দিয়ে এক প্রকারে কুপকাত করলো। বাবু চিৎকার করলো, পেছন থেকে আসছে। ধাতব গুলির শব্দে চিৎকার আর রক্তের সাব ব্লু হাউসের পরিণত হলো এক নরকের যুদ্ধ। যুদ্ধের মধ্যে রাজা হঠাৎ বলল তার সাথীদের, জয়, জান্নাত, তোমরা ভিতরে সিন্ধুক খোলো, আমরা বাকি সব সামলাই। জয় জান্নাত দ্রুত সিঁড়ি বেয়ে নামলো। তাদের মনে হলো রাজা তাদের উপর ভরসা করছে। হঠাৎ সাইরেন বাজলো। একটি কালো গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ি থেকে নামলো আতিক। কালো স্যুট, লাল রুমাল, ঠান্ডা চোখে মুচকি হাসি। রাজা, তোকে অনেক দিন ধরে খুঁজেছি। তার সাথে বিশাল দেহ গার্ডের বাহিনী। রাজা সিগারেটের ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে বলল, তুই খুঁজছিলি, আমি তোকে অনেক আগেই পেয়েছি। আতিকের লোকেরা একসাথে গুলি চালালো। রাজা সাইড করে নিচে পড়ে ধামধাম দুজনে শেষ করে দিল। রাহুল গুলিতে আহত হলো।
সুমন দেয়ালের আড়াল থেকে ল্যাপটপে কাজ চালাচ্ছে, নিরাপত্তা সিস্টেমে বন্ধ করার চেষ্টা করছে। আতিক হাসতে হাসতে এগিয়ে এলো এবং অ্যাটিটিউড নিয়ে বলল, তুই বুঝছিস না রাজা, এই খেলা টাকা আর বিশ্বাসঘাতকতার খেলা। রাজা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে জান্নাত আর জয়ের দিকে তাকালো, যারা তখনও সিন্ধুকের ভেতরে ঢুকতে ব্যস্ত। জয় ফিসফিস করে জান্নাতকে বলল, এটাই আমাদের সময়। সিন্দুক পুলি টাকা নিন, তারপর রাজাকে বাদ দিয়ে চলে যায়। জান্নাত মাথা নাড়ল, কিন্তু রাজা সে যেন যুদ্ধের মধ্যে সব শুনতে পাচ্ছে। তার চোখে শান্তি, ঠোঁটে অদ্ভুত হাসি, কিন্তু কেউ বুঝলো না সেই হাসির মানে কি। জয় আর জান্নাত পুরনো সিন্ধুকের সামনে দাঁড়িয়ে, চাবি নেই, শুধু ডিজিটাল লক। জয় মুচকি হেসে বলল, এটা খোলা আমার কাছে খেলনা। কয়েক মিনিটের মধ্যে লক খুলে গেল। সিন্ধুকের দরজা খুলতে তাদের চোখ বড় হয়ে গেল। ভেতরে শুধু টাকা নয়, একটা গোপন ফাইল আর কিছু ভিডিও টেপ। ফাইলের উপরে লেখা, প্রজেক্ট ব্ল্যাক ফায়ার কনফিডেন্ট। জান্নাত হতবাক। এটা তো কোনো গোপন অপারেশনের মতো। তারা কিছু বুঝে ওঠার আগেই দরজার বাইরে গুলির শব্দ শোনা গেল। অন্যদিকে আতিক আর রাজার তীব্র যুদ্ধ লিপ্ত। আতিক গর্জে উঠল, টাকা তো অজুহাত রাজা, আসল খেলা এই ফাইল নিয়ে। তুই জানিস না এর ভেতরে কার নাম আছে? রাজা সিগারেট ছুঁড়ে মাটিতে ফেলল, বুট দিয়ে চাপ দিল। নাম জানার দরকার নেই, শিকারি বুঝলেই যথেষ্ট। আতিক হেসে উঠল আর বলল, তুই ভাবিস খেলা তোর হাতে, অথচ তুই পুতুল। রাজা হাসলো। এদিকে জয় আর জান্নাত ফাইলস গোপনে ব্যাগে ভরল। জান্নাত দ্বিধায় ফিসফিস করে বলল, আমরা কি ঠিক করছি রাজাকে না জানিয়ে? চুপ করো, এটা আমাদের ভবিষ্যৎ। রাজা কিছুই জানে না। হঠাৎ করে পুরো ব্লু হাউস কেঁপে উঠল। কোনো এক অজানা কারণে ভেতরে সেট করা বিস্ফোরণ সক্রিয় হয়ে গেছে। আতিক চেঁচিয়ে উঠল, সবাই বের হও, ওরা ভেতরে ফাঁদে পড়েছে। রাজা নিঃশব্দে তাকিয়ে থাকলো। তার চোখে আবার সেই অদ্ভুত ঠান্ডা হাসি, রহস্যময় সেই হাসি যার মানে কেউ জানে না রাজা ছাড়া। সবাই আটকে বেড়াতে ছুটলো। রাজা ধীরে ধীরে দরজার দিকে হাঁটছে, যেন চারপাশে বিশৃঙ্খলা, তাই কোনো ভয় নেই। সবার মনে একটাই প্রশ্ন, বিস্ফোরণটা কে সেট করলো? রাজা কি আসলেই জানতো জয় আর জান্নাতের কাজকর্ম? প্রজেক্ট ব্ল্যাক ফায়ার আসলে কি? সবশেষে রাজা শুধু একটা কথা বলল, খুব ধীরে, খেলা এখনো শুরু হয়নি। ব্লু হাউস এক ছটকায় আগুন জ্বলতে শুরু করলো। ভাঙা কাঁচ, বিস্মৃত দেয়াল আর লোহার টুকরো ছড়িয়ে পড়লো চারিদিকে। সবার মধ্যে বিশৃঙ্খলা। রাহুল মারাত্মক আহত, বাবু অচেতন। জয় আর জান্নাত কোনো রকমে ব্যাগ আঁকড়ে ধরেছে, ভেতরে ফাইল লুকানো। রাজা সে সিগারেট ধরিয়ে ধীরে ধীরে ধ্বংসপ্তের মধ্যে দিয়ে হাঁটছে, যেন চারপাশে আগুন তার কাছে কেবল খেলনা। বাইরে সাইরেন বাজলো। ডজনখানেক পুলিশের গাড়ি ব্লু হাউসে ঘিরে ফেলল। ইন্সপেক্টর ফারুক মেগাফোন চিৎকার করে বলল, হাত ওপরে, সবাই আত্মসমর্পণ করো। রাজা থামলো না। সে মুচকি হেসে ধীরে ধীরে পুলিশের দিকে এগিয়ে গেল। অচেতনভাবে কোনো পুলিশ গুলি চালালো না। মনে হলো রাজা যেন তাদের সবার কাছে এক অদৃশ্য শক্তির প্রতিক্রিয়া। জয় হকচকিয়ে ফিসফিস করে জান্নাতকে বলল, এটা কিভাবে সম্ভব? পুলিশ কেন গুলি চালালো না? জান্নাত বিভ্রান্ত হয়ে গেল। সে উত্তেজিত কণ্ঠে বলল, হয়তো তারা ওর সাথে যুক্ত। রাজা কি পুলিশের সাথে গোপনে চুক্তি করেছে, নাকি সবটাই মাইন্ড গেমস? আর এই প্রজেক্টটা কি? সব কি ধোঁয়াশা? জয় জান্নাত ভিড় থেকে দূরে সরিয়ে ফাইল খুললো। ভেতরে তারা দেখলো এক লিস্ট, ডজন নাম, যাদের অনেকের উচ্চপদের রাজনৈতিকবিদ, ব্যবসায়ী, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী বড় অফিসারের। তাদের চোখ বড় বড় হয়ে গেল। এটা যদি বাইরে যায় পুরো দেশ কেঁপে উঠবে। তাহলে এটা শুধু টাকা নয়, এটা ক্ষমতার খেলা। রাজা হঠাৎ তাদের পাশে এসে দাঁড়ালো। তারা ভয় পেয়ে ফাইল লুকাতে চাইলো। রাজা মুচকি হেসে ধীরে বলল, যা লুকোনো যায় না সেটা একদিন আগুনের ধারাই ফাটে। তারপর সে হেঁটে চলে গেল, যেন কিছুই জানে না। কিন্তু সে এক লাইনে রহস্যময় পাহাড়ে জমে উঠল। ধ্বংসস্তূপের ধোঁয়া কেটে গেলেই দেখা গেল আতিম মারা যায়নি,
সে দূরে দাঁড়িয়ে আছে, শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু চোখে জ্বলন্ত প্রতিশোধের আগুন। খেলা এখন দ্বিগুণ মারাত্মক হবে। রাজা, তুই ভাবছিস তুই জিতছিস? রাজা সিগারেটের ধোঁয়া ছেড়ে ধীরে বলল, ইধার তো শেষের খেলা বলে, আমরা তো প্রথম অঙ্কে আছি। পুলিশ ইন্সপেক্টর ফারুক গোপনে মোবাইলে ফোন কারুর সাথে কথা বলছে। অচেনা সেই আগুন, ফারুকের কণ্ঠে ভয় আর আতঙ্ক। স্যার, ফাইলটা বের হয়ে গেছে। যদি রাজা এটা হাতে নেয় তবে আমরা কেউই বাঁচবো না। ঢাকার নামকরা এই প্রাইভেট ভার্সিটি, বাইরে থেকে দেখলে সব স্বাভাবিক, ছাত্রছাত্রীদের কোলাহল, ক্লাসের ভেতরে পড়াশুনো, ক্যাফেটেরিয়ার আড্ডা, কিন্তু ভেতরে অদৃশ্য আগুন। রাজা এখনো ধূমপানের ধোঁয়ায় মুখে আড়াল করে থাকে। সে যেন সাধারণ এক মাস্টারমাইন্ডের ছাত্র, কারো চোখে পড়ে না, কিন্তু তার চোখে সারাক্ষণ স্ক্যানিং। কে কার সাথে কথা বলছে, কে ছায়ার মতো ঘোরাঘুরি করছে। জয় ও জান্নাত ক্যাম্পাসে হাত ধরাধরি করলে ঘুরলেও গোপনে তারা ফাইলের কপি তৈরি করছে। তাদের স্বপ্ন এই ফাইল বিক্রি করে অঢেল টাকা আর ক্ষমতা হাতে পাওয়া। তারা ভাবে রাজা কিছু জানে না, কিন্তু রাজা তাদের দিকে মাঝে মাঝে তাকায়, শুধু ঠান্ডা এক হাসি ফুটে মুখে। রাজা কি সব আগেই বুঝে ফেলেছে? সবার মনে একটাই প্রশ্ন, রহস্য আর রহস্য। প্রিন্সিপাল ডক্টর হাসমত আলী, সারাদিন বোকাশোকা চেহারা, মোটা চশমা, হেঁকচি তুলে লেকচার দেন। ছাত্ররা ভাবে উনি একেবারে নিরীহ, কিন্তু রাত গভীর হলে তার কক্ষে আলো জ্বলে ওঠে। গোপন মিটিং চলে, বিদেশি নাম্বারে ফোনে কল হয়, সেই ফাইল একাধিক নামে প্রিন্সিপালের ব্যক্তিগত নোটবুকে টিক চিহ্ন দেওয়া। হঠাৎ একদিন ক্যাম্পাসে গুলির শব্দ, কোনো ছাত্র আহত নয়, তবে একটা বার্তা দেওয়ালে লেখা দেখা গেল, ব্ল্যাক ফাইল লাইভস। পুলিশ আশেপাশে হইচই হয়, কিন্তু রাজা কেবল সিগারেট টেনে দূর থেকে দেখে। তার চোখে অদ্ভুত প্রশান্তি, চুপচাপ শান্তির নিঃশ্বাস। রাজা এইদিকে জয়কে নিয়ে লাইব্রেরির ছাদে বসে, শহরে আলো দূরে জ্বলছে। জয় চুপচাপ। রাজা নীরবতা ভেঙে সিগারেটের লম্বা টান দিয়ে বলল, বন্ধু, তুই কি জানিস এই খেলা আসলে কে খেলছে? জয় হকচকিয়ে গেল। মানে কে? রাজা শুধু হেসে ধোঁয়া ছাড়ল, উত্তর দিল না। নীরবতা পিনপিন। জয়ের চোখে ভয় স্পষ্ট। রাজা কিছু প্রকাশ করলো না, একটাই কথা বলল, আমি বোকা কিন্তু ভীতু নই। পিছনের আঘাত করা আমার পরিচিত। আমি চাই আমার সাথে আমার কাছের মানুষগুলোই বেইমানি করুক, তবে সাবধান, রাজা কিন্তু চালাক হয়ে গেছে। রাতের বেলা জান্নাত একা বসে কাঁদছিল। তার ভেতরে দ্বন্দ্ব, একদিকে জয়ের প্রেম আর টাকার লোভ, অন্যদিকে রাজার অদ্ভুত শান্ত অথচ আকর্ষণীয় ব্যক্তিত্ব। সে বারবার ভাবে, রাজা কি সব জানে? কিন্তু পরেক্ষণে জয় এসে তাকে জড়িয়ে ধরে। জান্নাত চুপ করে যায়, কিছু বলে না। প্রিন্সিপাল ডক্টর হাসমত আলী নিজের কক্ষে বসে কারো সাথে ভিডিও করে কথা বলছে, তার গলায় রহস্যময় হাসি। রাজা এখনো ভাবে খেলা তার হাতে, কিন্তু আমি তার প্রতিটি পদক্ষেপ আগে থেকে সাজিয়ে রেখেছি। ক্যামেরার স্ক্রিনে ওপাশে ফোকাস করলে দেখা যায় যার সাথে তিনি কথা বলছেন সে আর কেউ নয়, আতিক নিজেই। ঢাকার এক নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রীদের আড্ডা, লাইব্রেরির কোলাহল, ক্যাফটেরিয়ার হালকা রঙের আলো, কিন্তু এই স্বাভাবিকতা কেবল মুখোশ। রাজা ধীরে ধীরে ক্যাম্পাসে হাঁটে, সিগারেটের ধোঁয়া চোখে পড়ার মতো, কিন্তু কেউ তার দিকে লক্ষ্য রাখে না। তার চেয়ে সবকিছু স্ক্যানিং, কে কার সঙ্গে কথা বলছে, কার মন কি ভাবছে। জয়, জান্নাত আর তার ছোট দল, রনি ও সাগর কাব্য তার চারপাশে। তারা ভাবছে তারা রাজাকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আসলে রাজা সবাইকে ছক বানিয়ে খেলে। ক্লাসের পর ক্যাম্পাসের একটি নির্জন কোণে হঠাৎ হাজির হলো ঋতু। সবাই স্তব্ধ। সেই ঋতু যে রাজার চোখের সামনে মৃত্যুবরণ করেছে। জয় চুপচাপ হয়ে গেল। জান্নাত চোখে কেমন অস্থিতে মলিন। ঋতু শান্তভাবে এগিয়ে এলো এবং সবার উদ্দেশ্য বলল, মরিনি, কিন্তু সবাই ভাবছে আমি মারা গেছি। এটা চমক দিল, কিন্তু কেউ আর কৌতূহলী হয়ে উঠতে পারল না। ঋতু কিছুক্ষণ চুপচাপ রাজাকে পর্যবেক্ষণ করে, তার চোখে বিস্ময়। সবচেয়ে বড় খেলা, আর এটা শুধু সে খেলছে, সবাইকে ব্যবহার করে। রাজা জানে সে লক্ষ্য করা হচ্ছে, কিন্তু তার ঠান্ডা হাসি ও ধোঁয়া এমন রহস্য তৈরি করেছে যে কেউ কিছু ঠিক বুঝতে পারে না। রাজা ঋতুকে দেখে মোটেও অবাক হয়নি। তার রিয়াকশন দেখে মনে হচ্ছে সে যেন জানতো ঋতু ফিরে আসবে। তাহলে যে তার চোখের সামনে ঋতুর লাশ,
কি হচ্ছে? তাহলে কি রাজার মাইন্ড গেমের গুটি মাত্র ঋতু? হঠাৎ একটি অন্ধকার ছায়া ছুটে যায় লাইব্রেরির ভিতরে। কেউ দেখলো না কে, কিন্তু লাইব্রেরির প্রচারেই দেখা গেল ব্ল্যাক ফাইল লাইভস লেখা। সবাই আতঙ্কিত, কিন্তু রাজা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত প্রশান্তি, যেমন যেমন সবই পরিকল্পনার অনুযায়ী চলছে। ঋতু ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়েছে সে আর রাজার সামনে দাঁড়াবে না, তবে সে এখনও রাজার সঙ্গে অভিনয় করছে। রাজা ঠান্ডা মাথায় ঋতুর প্রতিটি ইঙ্গিত বুঝে যায়, কিন্তু কোনো প্রকাশ করে না। রহস্য আর রহস্য। ঢাকার অলিগলে এদিকে চায়ের দোকানে আড্ডা, অন্যদিকে কালো গাড়ি নীরবে পার হয়ে যায়। রাস্তার বাতি কাঁপছে। রাজা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে সিগারেট ধরালো। তার ঠোঁটে হালকা হাসি। সে জয়, জান্নাত, রনি, সাগর কাব্য সবাইকে ব্যবহার করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না আসলে রাজাকে। অন্ধকারে সবসময় আলোকে গ্রাস করে না, কিন্তু যাকে একবার গ্রাস করে সে আর কখনো আলোকে মনে রাখে না। ঋতু রাতে একা বসে রাজাকে নিয়ে খোঁজ করতে থাকে। পত্রিকার কাটিং, পুরনো নিউজ রিপোর্ট, কিছু অদ্ভুত ছবি, প্রতিটি প্রমাণে ইঙ্গিত করছে রাজা হয়তো সাধারণ ছেলে নয়। ঋতু মনে মনে বলতে থাকে, সবাইকে বোকা বানাচ্ছি, কিন্তু আমি সত্যিটা বের করব। তার চোখে ভয়ের সঙ্গে এক ধরনের দৃঢ়তা। চোখে যা দেখে সেটাই সবচেয়ে কম বিপজ্জনক জিনিস। ভয়টা লুকিয়ে থাকা আধেকার ভেতর। জয় আর জান্নাত নিজেদের গোপন সম্পর্ক লুকিয়ে রাখছে। তারা দুজনে মনে করছে রাজার ব্যবহার করে একসময় তারা শক্তি আর টাকা পাবে। রাত গভীর, আকাশের বুক ঝুলে ছড়িয়ে আছে অনগিত অন্ধকার। তার ভেতরে একাকী ঝুলে আছে চাঁদ। দূর থেকে মনে হয় শান্ত, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওটা আসলে আলো নয়, পুরনো কোনো ক্ষতের দাগ। মানুষ তাকে দেখে মুগ্ধ হয়, কিন্তু কেউ জানে না চাঁদের সাদা আলোয় জমে আছে হাজার অশ্রুর ছায়া। যত রাত বাড়ে ততই সে অশ্রু পৃথিবীর দিকে ঝরে পড়ে, আর মানুষের স্বপ্ন হয়ে ওঠে ভয়াত্মক। জয় আর জান্নাত একসাথে পাশাপাশি বসে রাতেটা উপভোগ করছে। হঠাৎ করে জয় বলে উঠল, রাজা যতই বুদ্ধিমান হয়, আমরা দুজন মিলে ওকে হারাতে পারবে। চুপ করো। ওর চোখে যেন সবকিছু দেখে ফেলে। তার বোঝা না রাজা ইতিমধ্যে তাদের কথোপকথন ট্র্যাক করেছে অদৃশ্য চোখ দিয়ে। ভার্সিটির বোকাশোকা প্রিন্সিপাল সারাদিন ছাত্রদের বকাঝকা করে, কিন্তু রাতে সে গোপন কিছু লোকের সঙ্গে মিটিং করে। সেই মিটিংয়ে একটাই নাম ঘোরে, কিং। কেউ জানে না এই কিং কে। হয়তো এটাই রাজার গোপন পরিচয়। রাতের আধার আকাশে রাত যেন রক্তমাখা আয়না। পৃথিবীর দিকে তাকিয়ে থাকে সে অচেনা শীতল নির্লিপ্ত। লোক কথা বলে, যে বেশি সময় ধরে চাঁদের দিকে তাকায় তার চোখে নিজের প্রতিচ্ছবি আর দেখা যায় না, বরং দেখা যায় অন্য কারো। সে বহু আগে অন্ধকারে হারিয়ে গেছে। রাত প্রায় শেষের পথে। চারিদিকে এমন এক অস্বাভাবিক নীরবতা, যেন পৃথিবীর শ্বাস আটকে আছে। দূরে কুকুর হঠাৎ হাহাকার করে উঠল, তারপর সব আবার স্তব্ধ হয়ে গেল। রাজা তখন একা ঘরে বসে লেখালেখি করছিল। হঠাৎ দরজায় কড়া পড়ল, খুব ধীরে, একবার দুবার, তারপর নিঃশব্দতা। এই রাতে কে আসতে পারে? অস্বস্তি নিয়েই দরজার কাছে গেল রাজা। খুলে দেখে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে ঘরের আলো কাঁপিয়ে দিল। দরজা বন্ধ করতে গেলেই ঠিক তখন চোখে পড়ল মাটিতে একটি ছায়া। অদ্ভুত ব্যাপার, ছায়া তো আলো ছাড়া হয় না, অথচ বাইরের চারপাশে অন্ধকার। ছায়াটা নিঃশব্দে প্রসারিত হয়ে এগোতে লাগলো। ধীরে ধীরে রাজার পায়ের কাছে এসে থামলো। রাজার বুক ধকধক করছে। হঠাৎ কানে ফিসফিসে শব্দ ভেসে এলো, ভয় পেও না, আমি তো অনেক আগেই এসেছিলাম। রাজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ছায়াটা এবার আস্তে আস্তে উঠতে লাগলো দেয়ালে, তারপর সোজা আয়নায় গিয়ে থামলো। আয়নায় তাকাতে চমকে উঠল সে, ওখানে রাজা নেই, দাঁড়িয়ে আছে অন্য এক মুখ। একই শরীর, কিন্তু চোখ দুটি ফাঁকা, ভেতরে শূন্য অন্ধকার। আয়নায় মানুষটা হাসলো, আর রাজা হঠাৎ বুঝতে পারলো যতক্ষণ ধরে সে লেখালেখি করছিল আসলে ঘরে সে একা ছিল না। কি ভুতুড়ে ব্যাপার। এমনিতে পুরন ঢাকা, এই জায়গাটা অতটা সুবিধার নয়, তাও রাজা এখানে অবস্থান করেছে। হঠাৎ করে রাজা তার মোবাইলে একটি মেসেজ পেল, ব্ল্যাক ফাইল নেভার ডিসিভ। রাজা হালকা হাসলো, তারপর সিগারেটের ছাই মাটিতে ফেলে দিল। সে জানে এ মেসেজ তার জন্য হুমকি নয়, বরং পুরনো খেলোয়াড়দের বার্তা। পরের দিন ক্যাম্পাসে ঋতু রাজাকে একপাশে ডেকে নিয়ে গেল। রাজা যেতে না গেলেও যেতে হলো। ঋতু উৎফুল্ল হয়ে বলল, তুই কে আসলে?
আমি জানি তুই সাধারণ কেউ না, তুই কি গ্যাংস্টার? রাজা শান্তভাবে তাকিয়ে শুধু বলল, সত্যি আমিও যদি গ্যাংস্টার হতাম, তুই কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতিস? ঋতু বাগরুদ্ধ। রাজা কি মিথ্যে বলছে নাকি সত্যি অভিনয় করছে? জয়, জান্নাত, প্রিন্সিপাল, ঋতু সবাই নিজেদের মতো করে রাজাকে চালাতে চাইছে, কিন্তু রাজা সে সবার চাল আগে ভেবেই রেখেছে, যেন দাবার মতো বোর্ডে সব গুটি ওর হাতের মধ্যে। ঢাকার খোলা খোলা রাস্তায় ঋতু তার ছোট গাড়িতে বসে আছে, চোখে জেদ আর মনে ভয়ের মিশ্রণ। সে জিজ্ঞেস করেছে নিজের মনকে, রাজা আসলেই সাধারণ ছেলে কি নাকি? একটা নীরবতার মাঝে হঠাৎ গাড়ির পিছনে ফ্ল্যাশ লাইট। ঋতু থামলো, কেউ নেই। ভেতরে একটা ছায়া অনুভব করে এই খেলায় কেউ অদৃশ্য। জয় আর জান্নাত এখনো একে অপরের কাছাকাছি, তাদের চোখে রহস্য আর লোভ। রাজা আমাদের কিছু বুঝবে না, আমরা দুজন মিলে সব নিয়ন্ত্রণে নেব। তুই ঠিক বলছিস, কিন্তু একটু সাবধানে। রাজা ঠিক পাশেই, সে তাদের কথা শুনছে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এটা আরও ভয়ের ছাপ ফেলেছে। ঋতু এক লুকানো লাইব্রেরির পুরনো কাগজ এবং ছবি খুঁজে বের করে, তখনই সে কিছু দেখে যা তার রক্ত জমাট করে দেয়। এটা কি সম্ভব? রাজা সত্যি সে কিং? সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে রাজা আসলে একজন গ্যাংস্টার এবং সমস্ত খেলা সে নিয়ন্ত্রণ করছে। এটাই কি তাহলে আসল রহস্য? তাহলে সে চুপ করে নীরব কেন? প্রিন্সিপাল তার বোকাশোকা চেহারা সবাইকে মুগ্ধ রাখছে, কিন্তু ঋতু দেখতে পায় রাতে প্রিন্সিপাল আসলে রাজার সাথে গোপনে যোগাযোগ করছে। এবার বোঝা যাচ্ছে প্রিন্সিপাল কেবল শিক্ষক নয়, সে আরেকটি রহস্যময় অংশ। রাজা জানে ঋতু তার গোপন খুঁজছে। সে ছোট ছোট টুইস্ট তৈরি করে, জয়কে জান্নাতের প্রতি আগ্রহ দেখাতে বাধ্য করছে, জান্নাতকে জয়কে লোভ দেখাতে, সবাইকে বিশ্বাসঘাতকের ফাঁদে ফেলে। রাজা কি আসলে গ্যাংস্টার নাকি সবই অভিনয়? হঠাৎ করে ঋতুর ফোন বেজে উঠল, অচেনা নাম্বার। না চাইতে সে কল রিসিভ করলো। ফোনের ওই পাশ থেকে, সব কিছু তোমার চোখের সামনে, কিন্তু তুমি যা দেখছো তা শুধুই ধোঁয়া। ঋতু বুঝলো রাজা সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু সে ভীতু নয়। এবার সে তার নিজের খেলা শুরু করবে, রাজাকে পরীক্ষা করার জন্য। জয়, জান্নাত আরও বেশি ভীতু। তাদের পরিকল্পনা ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে, কারণ রাজা সবকিছু জানে। রাজা আসলে মাস্টারমাইন্ড, সবাইকে নিজের মতো করে খেলছে। ঢাকার রাত, রাস্তার ল্যাম্পপোস্টের নিচে রাজা দাঁড়িয়ে সিগারেট ধরালো। তার ঠোঁটে অদ্ভুত হাসি, চারিদিকে ফাঁকা, কিন্তু সে জানে কেউ ওকে ফলো করছে। ঠিক তখনই ছায়ার ভেতর থেকে ঋতু বেরিয়ে এলো। তার চোখে ভয় নেই, বরং এক ধরনের দৃঢ়তা। রাজা, তুই কে সেটা আমি জানি, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। রাজা ধোঁয়া ছাড়লো, আকাশে পানে চেয়ে বলল, তুই যা ভাবছিস হয়তো ঠিকও, হয়তো ভুলও। রাজা রহস্যের কথা বলে নিজের বাইক নিয়ে ওখান থেকে চলে আসে। ঋতু রাজাকে পরীক্ষা করতে চাইলো। সে জয় আর জান্নাতকে ব্যবহার করলো। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে ঋতু হঠাৎ জয়কে বলল, তুই রাজাকে চোখ বন্ধ করে বিশ্বাস করিস, আমি তো করিনি। জয় অস্থির হয়ে গেল। সে বুঝলো ঋতু হয়তো সত্যি কিছু জানে, কিন্তু জয় দ্বিমুখী মানুষ। একদিকে রাজার অনুসরণ করছে, অন্যদিকে আতিক আর জান্নাতের সাথেও যোগাযোগ রাখছে। জান্নাত একদিকে জয়কে ভালোবাসার অভিনয় করছে, অন্যদিকে রাজার প্রলোভ করছে। সে রাজাকে খুঁজে বের করলো পূর্ব দিকের পুকুর পাড়ে। সিগারেটের ঠোঁটে রাজা দাঁড়িয়ে আছে। সে রাজার পাশে দাঁড়ায় এবং চোখে চোখ রেখে বলে, তুমি এত চুপ কেন রাজা? মাঝে মাঝে মনে হয় তুমি সব জানো। রাজা হালকা হেসে উত্তর দিল, যারা সব জানে তারা কখনো মুখ খুলে না। এই ডায়লগ জান্নাতকে আরো কনফিউজ করে। রাজা আসলে সব জানে নাকি স্পেক খেলা করছে? রাতে জয় আর জান্নাত গোপনে প্রিন্সিপালের কাছে গেল। প্রিন্সিপাল বোকা সাজার ভঙ্গিতে বলল, আরে বাবা, আমি আবার কি জানি। কিন্তু তার চোখের কোণে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। প্রিন্সিপাল রাজার কথা বলেছে এমনভাবে যেন সে রাজাকে দেখেছে দাবার গুটির মতো। রাজা আসলে সবার কথোপকথন রেকর্ড করেছে, গোপনে প্রমাণ জোগাড় করেছে, কিন্তু সে কাউকে জানাচ্ছে না, বরং এমনভাবে অভিনয় করছে যেন সে কিছুই জানে না। জয় একদিন রাজাকে জিজ্ঞেস করলো, শোন, তুই জানিস না তো জান্নাত কার সাথে কথা বলছে? রাজা অবাক হওয়ার ভান করলো। আরে জান্নাতে আবার কে আনছে নাকি?
তখনই জয় অবাক রাজার ব্যবহারে, রহস্য আর রহস্য। ঋতু হঠাৎ সবাইকে শক দিল। সে রাজাকে একা ডেকে তার মাথায় পিস্তল ধরল। রাজা, তুই যে কিং সেটা আমি জানি, তুই সবাইকে ব্যবহার করছিস, কিন্তু আজ আমি শেষ। চারপাশে নীরবতা। জান্নাত, জয়, বাকিরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মুহূর্তে থমথমে। রাজা ঠান্ডা মাথায় সিগারেট টেনে হালকা হেসে বলল, যদি সত্যি আমি কি হই, তাহলে কি তুই মনে করিস যে এত সহজে আমার মাথায় বন্দুক ধরতে পারবি? এইভাবে এক ডায়লগে সবাই ভয় পেয়ে যায়। ঋতু কাঁপলেও হাত নামায় না। হঠাৎ আশপাশ থেকে কালো গাড়ি এসে দাঁড়ালো। 10-15 জন মুখোশধারী বের হয়ে এলো, তাদের হাতে স্টিক পিস্তল। তারা সবাই রাজার দিকে সম্মান ভরে তাকালো। জয়, জান্নাত, ঋতু তিনজনের শকড, কেউ বিশ্বাস করতে পারছে না। কিন্তু রাজা, সে তখনই অভিনয় করছে। রাজা হতবাক হওয়ার ভান করে বলল, এরা কারা? আমি তো জানি না। সবাই বিভ্রান্ত, কেউ বুঝতে পারছে না রাজা আসলে গ্যাংস্টার নাকি সবই অভিনয়। ঋতু বন্দুক নামিয়ে নেয়, কিন্তু তার চোখে সন্দেহ আরো গাঢ় হয়। জয় আর জান্নাত ভেতরে ভেতরে ভয় পায়। তাদের পরিকল্পনা হয়তো ধরা পড়ে গেছে। প্রিন্সিপাল দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখে হেসে ফেলে। রাজা আবারও সবার কাছে নির্দোষ সাজছে, অথচ পুরো খেলাটা তার মস্তিষ্ক থেকে তৈরি। ঋতু বুঝছে রাজা সরাসরি কনফিডেন্ট করা বিপজ্জনক, তাই সে ছদ্মবেশে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ার পরিকল্পনা করলো। নতুন নাম, নতুন পরিচয়, কলেজের স্টুডেন্ট হিসেবে ঢোকা, নিজের সবার চোখে অদৃশ্য হওয়া। ঋতু মনে মনে বলল, আমি যা খুঁজতে চাই সেটা শুধুমাত্র তথ্য। রাজাকে ধরা আমার হাতে নয়, তবে প্রমাণ আমার হাতেই আসবে। জয় ও জান্নাত এখনো রাজার কাছে অভিনয় করছে, যেন তাদের প্রেম ও বিশ্বাসঘাতকটা উভয়ই পারফেক্ট। জয় কিছু তথ্য রাজার জন্য গোপন রাখছে। জান্নাত জয়কে ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণ করছে। রাজা তাদের মাইন্ড গেম পড়ে যাচ্ছে, কিন্তু চুপচাপ। তাদের কাজ হচ্ছে আমাকে পরীক্ষা করা, কিন্তু তারা জানে না যে খেলাটা আমি তৈরি করেছি। ঋতু তার ছদ্মবেশে কলেজে ঢুকলো। ক্লাসে সবাই সাধারণ মনে করলো, কিন্তু সে লক্ষ্য রাখছে প্রিন্সিপাল কিভাবে স্কুলের বাইরে মাফিয়ার সাথে যোগাযোগ করছে, ছাত্রছাত্রীদের ভিতরে গোপন বার্তা আদান প্রদান। স্কুল রুমে হঠাৎ ঋতু দেখলো প্রিন্সিপাল একটি লুকানো বার্তা একজন ছাত্রকে পাঠাচ্ছে। তার ফোন থেকে ছোট্ট শব্দে লেখা আসছে, শত্রু আসছে, রাজাকে সাবধান কর। ঋতু বুঝলো প্রিন্সিপাল আসলে রাজাকে সাহায্য করছে, কিন্তু কেন? এই গোপন খেলা আরো বিপজ্জনক। রাজা কলেজের বাইরে দাঁড়িয়ে দেখছে, তার চোখে হাসি, কিন্তু ভেতরে হিসেবের খেলা পূর্ণ। সে জানে ঋতু কিছু খুঁজছে। সে কৌশল শুরু করলো, ঋতুকে যে কোনো পদক্ষেপ পর্যবেক্ষণ করা, কিন্তু বুঝতে না দেওয়া। রাজা খুঁজছে ঋতুর দুর্বলতা। জয় ও জান্নাতকে আরো ঘনিষ্ঠ করে তাদের দ্বিমুখের ফাঁদে ফেলে। পরিস্থিতি এমনভাবে সাজানো যে কেউ সন্দেহ করবে না যে রাজা আসল মাস্টার মাইন্ড। ঋতু হঠাৎ ক্লাস থেকে বের হয়ে গেল। সে দৌড়ে প্রিন্সিপালের অফিসে ঢুকে কিছু খুঁজতে চাইলো, কেউ যেন তাকে সন্দেহ না করে। সে দেখলো একটি ল্যাপটপ, অনেক গোপন ফাইলস, কিছু ছবি। সেখানে রাজা এবং প্রিন্সিপালের একসাথে দেখা যাচ্ছে। রাজার পরিচয় কিছু গোপন ইঙ্গিত। ঠিক তখনই হঠাৎ একজন নিরাপত্তার লোক এসে ঋতুর দিকে তাকালো। ঋতু এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু সে হাল ছাড়লো না। ঋতু মনে মনে ঠাই করলো, আমি আজ এই তথ্য নেব, না হলে কাল আর সুযোগ পাবো না। রাজা তার গ্যাংস্টার বাহিনী এবং প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করছে। বাহিনী ঋতুর আশেপাশে। প্রিন্সিপাল বাইরে থেকে সরাসরি তথ্য পাঠাচ্ছে। ঋতু বুঝতে পারছে না, কিন্তু রাজা এক ধাপ এগিয়ে আছে। রাজা চুপচাপ হালকা হাসি দিয়ে সিগারেট টেনে ফেলে এবং প্রিন্সিপালকে সামনে রেখে বলে, তারা আমাকে পরীক্ষা করছে, কিন্তু খেলাটা আমি নিয়ন্ত্রণ করছি। তারা শুধু আমার হাতেই খেলছে। রিপিট। এবং প্রিন্সিপালের সামনে রেখে বলে, ঋতু আসলে কিছু প্রমাণ পাবে, কিন্তু রাজা আসল পরিচয় এখনো অজানা। জয় ও জান্নাতের দ্বিমুখী খেলা আরো বিপজ্জনক হয়ে উঠেছে। প্রিন্সিপালও আসলে মাস্টার মাইন্ডের একজন অংশ। রাত গভীর। প্রিন্সিপাল অফিসে অন্ধকারে ডুবে। ঋতু চুপচাপ ল্যাপটপে চালু করলো। স্ক্রিনে কয়েকটি ফাইলস, কোড, নাম kingsnote.org। সে ফাইল খুলে দেখলো বিভিন্ন কালো গাড়ির ছবি, অস্ত্র কেনাবেচা হিসেবে গোপন মিটিংয়ের ভিডিও, যেখানে রাজা ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে। ঋতু কেঁপে উঠলো। প্রমাণ চলে এসেছে নিজের সামনে। সে নিজের সাথে বলে উঠল, মনে মনে, এবার আমার হাতে প্রমাণ এসেছে, রাজাই আসল মাস্টার মাইন্ড।
ঋতু সাহস করে ল্যাপটপ থেকে ফাইল কপি করলো। সে জানতো এটাই রাজার ধরার একমাত্র পথ। কিন্তু বের হওয়ার সময় হঠাৎ পুরো কলেজ বিদ্যুৎ চলে গেল, চারপাশে অন্ধকার, এবং হঠাৎ দরজার বাইরে কালো মাস্ক পরা কয়েকজন লোক দাঁড়িয়ে গেল, তাদের হাতে পিস্তল। একজন ফিসফিস করে বলল, ম্যাডাম, আপনাকে এখানে আসতে বলা হয়নি। কথাটা বলে লোকগুলো ঋতুর ঘিরে ফেললো। সে কাঁপতে কাঁপতে বলল, তোমাদের নেতা কে রাজা? আমাদের নেতা, তিনি তো এখানেই আছেন। লোকগুলোর একজন হেসে বলল। ঠিক তখনই লাইট আবার জ্বলে উঠলো। দরজা খুলে রাজা ঢুকলো, শান্ত মুখে, হাতে সিগারেট। তো রাতে অফিসে কোনো অ্যাসাইনমেন্ট বাকি ছিল নাকি? ঋতু অবাক হয়ে গেল। সে জানে রাজা ধরা খেয়েছে, কিন্তু রাজা এমনভাবে অভিনয় করছে যেন কিছুই হয়নি। রাজা আস্তে আস্তে টেবিলের দিকে এগিয়ে গেল, ল্যাপটপ বন্ধ করে দিল, তারপর ঋতুর দিকে তাকিয়ে বলল, প্রমাণ? এটা তোরা খুঁজছিস তাই না? কিন্তু একটা কথা মনে রাখিস, প্রমাণের চেয়ে বড় হলো গল্প, আর আমি গল্প লিখি। তারপর লোকগুলোকে ইশারা করলো, তারা ল্যাপটপ নিয়ে গেল, কিন্তু ঋতু কিছু করলো না। রাজা সিগারেটের ধোঁয়া ছাড়লো এবং ঠান্ডা কণ্ঠে বলল, তোরা যতই চেষ্টা করিস, আমি চাইলে তোদের হাতে প্রমাণ তুলে দেব, তবে সেটা তখনই যখন আমি চাইব। ঋতু অস্তবিক, জয় ও জান্নাত দূর থেকে সবকিছু শুনছিল। তারা বুঝলো রাজা শুধু খেলোয়াড়, রাজা নয়, সে পুরো খেলার স্পট। কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, রাজা প্রমাণ ধ্বংস করলো না, বরং ইচ্ছে করে রেখে দিল। সবার মাথায় একটাই প্রশ্ন, রাজা কি ইচ্ছে করে সবাইকে তার পরিচয় জানাতে চাইছে, নাকি সবই এক বিশাল ফাঁদ? ঠিক তখন রাতে জয় আর জান্নাত প্রিন্সিপালের সাথে গোপনে দেখা করলো। জয় প্রথমে বলা শুরু করলো, আমরা রাজাকে শেষ করতে চাই, কিন্তু তাকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাচ্ছে। রাজা দাবার রাজা, তোমরা শুধু পিয়ন। মনে রেখো, রাজাকে নামাতে গেলে ঠিক সময়ের অপেক্ষা করতে হবে। প্রিন্সিপাল মুচকি হেসে উত্তর দিল। জান্নাত জয়কে ফিসফিস করে বলল, আমরা চাইলে একসাথে রাজাকে ধ্বংস করতে পারবো, তবে আগে আমাদের বেঁচে থাকতে হবে। ঢাকার এক অন্ধকার রাতের শহর, বাইরে গুদামঘরের আলো জ্বলল। সেখানে রাজা দাঁড়িয়ে, কিন্তু তার চেহারায় আগের সেই সাধারণ ছেলের সরলতা নেই। তার পোশাক কালো লেদারের লম্বা কোট, গলায় হালকা সোনালি চেন, হাতে গ্লাভস, কোমরে দুটি পিস্তল, চোখে সানগ্লাস। যদিও রাত, তার স্টাইল একেবারে সিনেমার গ্যাংস্টারের মতো। আজ থেকে আসল খেলা শুরু। সবাই ভাবছে আমি শুধু চাল খেলছি, কিন্তু এবারে গুটি ভাঙবো। প্রিন্সিপালের কাছ থেকে রাজা খবর পেল, একটি মাফিয়া গ্রুপ ঢাকায় আসছে, নাম রেড ড্রাগন। তারা অস্ত্রের ব্যবসা দখল করতে চাইছে। রাজা হাসলো এবং বলল, রেড ড্রাগন? আমি যখন রাজা আছি, কোনো ড্রাগন এখানে বাজবে না। এদিকে ঋতু ছদ্মবেশে রাজার গতিবিধি পর্যবেক্ষণ করছে। সে রাজার সেই পোশাক দেখে চমকে উঠল। এটাই তার আসল রূপ, তবে সে এখনো কাউকে প্রমাণ দিচ্ছে না। কেন? সে নোটবুকে লিখলো, রাজা আসলে গ্যাংস্টার, কিন্তু তার লক্ষ্য কি? গাজীপুরের পুরনো এক কারখানার রেড ড্রাগনের সাথে মিটিং, চারপাশে কালো গাড়ি, অস্ত্র হাতে লোকজন। রাজা ধীরে ধীরে ঢুকলো, সিগারেট জ্বালানো, চারপাশে তাকালো এবং রেড ড্রাগনের সামনাসামনি হলো। তুই? সেই রাজা, নাম অনেক শুনেছি। শোনার চেয়ে দেখা ভয়ঙ্কর। রাজার চেয়ারে বসে টেবিলে পা তুলে রাখলো, লাইটার দিয়ে খেলা করতে লাগলো। এক হাতে সিগারেট, অন্য হাতে পিস্তল। লোকজন গভীর হয়ে তাকিয়ে আছে। হঠাৎ রাজা টেবিলে গুলি চালালো, ধাম! সবাই চমকে উঠলো। আলোচনা তখনই হবে যখন আমি চাইব। এখন শুধু আমার নিয়মে খেলতে হবে। এই মিশনের খবর জয় আর জান্নাতও পেয়েছে। তারাও রাজার কাছাকাছি গিয়ে প্রমাণ করতে চায় যে তারা এখনো তার টিমে আছে, কিন্তু ভেতরে ভেতরে তারা দুজনে রাজার বিপক্ষে প্ল্যান করছে। জান্নাত জয়ের কানে কানে বলল, রাজা আজ আসল রূপ দেখেছে। যদি আমরা তার একটুখানি দুর্বলতা ধরি, তখনই শেষ। আলোচনা চলছিল। রেড ড্রাগন লিডার রাজার দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে ব্যবসা করবে, না হলে এখানেই মরবে। রাজা ধীরে ধীরে সিগারেট টানলো, তারপর গভীর গলায় উত্তর দিল, আমাকে মেরে ফেলার জন্য কমপক্ষে 100 জনের দরকার। তোদের এত লোক আছে? সবাই স্তব্ধ। ঠিক তখন রাজার বাহিনী কালো গাড়ি থেকে নেমে এলো, অস্ত্র হাতে চারপাশে ঘিরে ফেললো। রাজা হাসতে হাসতে বলল, এখন বল, কে মারবে আমায়?
ঋতু দূর থেকে সব দেখছিল। সে ভাবছিল রাজা একবার রক্তাক্ত যুদ্ধ শুরু করবে, কিন্তু রাজা শেষ মুহূর্তে গুলি চালালো না, বরং হাসি মুখে উঠে দাঁড়ালো আর বলল, আমি সহজে কাউকে মারি না। কেন জানিস? কারণ আমি একা এক করে সবাইকে মেরে ফেলে আমার ভয় পাওয়ার লোক সংখ্যা কমে যায়। গুড লাকস। রেড ড্রাগন লিডার রাতভর শহরের এক অন্ধকারে গ্যারেজে বসে রাজার মিশন পূর্ণ বিবেচনা করছিল। তার চোখে আগুন, হাতে লাইটার ধরে রাখা বন্দুক। সে আমাদের উপর হেসে বেরিয়ে গেছে। আজকে না হলে কাল এই রাজাকে ধ্বংস করতেই হবে। লোকজন উত্তেজিত, কিন্তু কেউ সাহস পায় না রাজার দাপট দেখার পর। ঋতু জানে রেড ড্রাগন পুরোপুরি পরিকল্পিত। সে মোবাইলের হেডসেট ধরে ফিসফিস করে বলল, আমি যদি আগে পৌঁছাই তাহলে রাজার হাত থেকে খেলা ছিনিয়ে নিয়ে পারবো তো, কিন্তু তাকে আহত করব না, শুধু প্রমাণ হাতে আনবো। সে ল্যাপটপ আর ড্রোন নিয়ে গোপন মিশন শুরু করলো। রাজা শান্ত, সে জানে রেড ড্রাগন প্রতিশোধে আসছে, তবে এবার সে খেলায় নতুন মাত্রা যোগ করতে চাইছে। তারা ভাবছে আমি ভয় পাচ্ছি, কিন্তু আসলে খেলা শুরু হয়নি। আমি চাই তারা নিজেরাই ফাঁদে পা দিক। তার হাতে সিগারেট, চোখে অদ্ভুত শান্তি, তার স্টাইল পুরো গ্যাংস্টারের মতো। ঋতু রেড ড্রাগনের অবস্থা চিহ্নিত করলো। জয় জান্নাতের পাশে এসে ফিসফিস করে বলল, আমরা কি রাজাকে জানাবো নাকি ঋতুর দিকে থাকবো? তুমি ঠিক জানো রাজা খেলার মাস্টারমাইন্ড। যদি আমরা সরাসরি হস্তক্ষেপ করি, সে সেটা বুঝে যাবে। তাদের দুজনের দ্বিধায় গুহার মতো এক প্রাচীন গ্যারেজে রেড ড্রাগনের লোকজন রাজাকে ঘিরে ফেললো। হঠাৎ রাজার বাহিনী কালো ছায়ার মতো নেমে এলো। গুরুত্বপূর্ণ মুহূর্তে রেজিস্ট্রেশন গ্যাংস্টার আতঙ্কিত। ঋতু দূর থেকে ড্রোন চালাচ্ছে। জয় ও জান্নাত লুকিয়ে কৌশল ভাবছে। রাজা শত্রুদের সামনে তার চোখে ভয় নেই, উজ্জ্বল চেহারা, বিপদ যেন তাকে ছুঁতেই পারবে না। আশেপাশে তার গ্যাংস্টার বাহিনী। এরই মধ্যে সে গর্জে উঠল এবং বলে, এখন দেখো কে খেলায় পিয়ন, কে খেলায় রাজা। কিছুক্ষণ চুপচাপ, তারপর হঠাৎ তিনি এক হাতে গুলি চালালেন না, শুধু হাতে পিস্তল উঁচু করে ধমক দিলেন। সবাই স্তব্ধ। কেউ বুঝলো না যে এটি কৌশল, প্রত্যেকের মনকে ভয় দেখানো আর সময়ের নিয়ন্ত্রণ করা। রাজা ধীরে ধীরে চারপাশে হাঁটতে লাগলেন। প্রতিটি পদক্ষেপে গ্যাংস্টার ঘিরে রাখা ফাঁদে পড়ছে। ঋতু দূর থেকে সব পর্যবেক্ষণ করছে। জয় ও জান্নাত দুজনে বুঝতে পারছে রাজা আসলে খেলার মাস্টার, কিন্তু কেউ তার আসল পরিচয় ধরতে পারছে না। এবারে আমি চাই তোরা নিজেরাই ভুল কর, ভুল করলে আমি শুধু দেখব। চুপচাপ শহরে অন্ধকার। রাজার এক চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে। ঋতু ভাবছে। পরের দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরির ভেতরে বসে ঋতু তার ল্যাপটপ খুললো। ড্রোন ধারণ করার ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে। রাজা কালো লেদার কোটে, সিগারেট হাতে, পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। এটা যদি বাইরে ছড়িয়ে দেই সবাই বুঝে যাবে সে আসলেই গ্যাংস্টার। কিন্তু ঋতু এখন কিছু করবে না। সে চায় প্রমাণ জমাতে জমাতে একসাথে সবার সামনে বিস্ফোরণ ঘটাতে। এদিকে রাজা একই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে। সে সিম্পল টি শার্ট আর জিন্স পরে সাধারণ ছাত্রের মতো ভিড়ে মিশে গেছে। হাতের ব্যাগে কোনো অস্ত্র নেই, শুধু বই। কেউ তাকে দেখে বুঝতেই পারবে না যে এই সেই ভয়ঙ্কর রাজা। জয় ক্যাম্পাসের কোণের ক্যান্টিনে বসে জান্নাতকে বলল, ঋতু খুব বিপজ্জনক হয়ে উঠেছে। সে যদি রাজাকে এক্সপোজ করে ফেলে। জান্নাত চোখ সরু করে বলল, আমরা সেটা চাই না। আমরা চাই রাজা বেঁচে থাকুক, যাতে সঠিক সময়ে আমরা তাকে ধ্বংস করতে পারি। তাদের দুজনের চোখে ঝলসে ওটা অচ্ছঙ্খন রাজার ব্যবহার করা, তারপর ধ্বংস করার খেলা। ঋতু ভেবেছে রাজার হাতে নাতে ধরবে। সে খবর পেল গোপনে রাজা একটি অস্ত্র ডিল করতে যাবে গাজীপুরের এক ফ্যাক্টরিতে। ঋতু আগে গিয়ে ক্যামেরা সেট করলো, মাইক্রোফোন বসালো আর ছদ্মবেশে লুকিয়ে রইল। ফ্যাক্টরিতে হঠাৎ রাজা হাজির হলো। আবারও সেই কালো কোট, সেই সিগারেট আর সেই দাপট। সে লোকজনকে শান্ত গলায় বলল, যে খেলাটা তোমরা বুঝতে পারছো সেটা আমি চাই না। আসলে খেলা অন্য। অস্ত্র আমি চাই না, আমি চাই তোমাদের অনুগত।
সবাই চমকে উঠল। রাজা অস্ত্র কেন না বরং তাদের লিডার বানিয়ে নিজের দলে টানছে। ঋতু মনে মনে খুশি, ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। কিন্তু হঠাৎ তার পেছনে ঠান্ডা একটা কণ্ঠ। রাজা ধীরে একেবারে ঋতুর কাছে এসে বলল, ক্যামেরাটা একটু ঠিকঠাক করে ধরো, যেন প্রমাণটা ভালো আসে। ঋতু ঘুরে তাকালো, দেখে রাজা ওখানে দাঁড়িয়ে আছে। তাহলে ফ্যাক্টরির ভেতরে যাকে সে ভিডিও করছে সে আসলে রাজা নাকি আরেকটা ছদ্মবেশী লোক? রহস্য কি হতে চলেছে? রাজা কি একসাথে দুই জায়গায় থাকতে পারে? তাহলে কি তার টিমে কেউ আছে যে হুবহু রাজার মতো ছদ্মবেশ নিছে? নাকি পুরো ব্যাপারে রাজা তৈরি একটা ইলোটিউশন যাতে ঋতু ফাঁদে পড়ে? ঋতুর কপালে ঘাম জমে যায়। রাজা শুধু হাসে এবং বলে, তুমি যতটা ভাবছো খেলা তার চেয়েও বড়। ঢাকার এক গোপন সংবাদের সেলের সঙ্গে ঋতু যোগাযোগ করলো। তার হাতে ভিডিও ফুটেজ। রাজা অস্ত্রের ডিল করছে কালো কোটে, গ্যাংস্টার লুকে। এটাই সেই প্রমাণ। রাজা আর লুকাতে পারবে না। কিন্তু সে জানে না প্রমাণের ভেতরে রাজা আগে বিষ মিশিয়ে রেখেছে। অন্যদিকে জয় আর জান্নাত ছাদে বসে পরিকল্পনা করছে। ঋতু যদি রাজাকে এক্সপোজ করে ফেলে তাহলে আমাদের খেলা শেষ। না, বরং ওইটাই আমাদের সুযোগ। রাজা পড়ে গেলে আমরা তার জায়গায় রাজ্য করব। তাদের চোখে টাকার ঝলকানি, কিন্তু মনের ভেতরে ভয়, কারণ রাজাকে হারানো এত সহজ নয়। পরের দিন শহরে বড় প্রজেক্টের ফুটেজ চালু হলো। মানুষ চমকে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে রাজা বন্দুক হাতে দাঁড়িয়ে, কিন্তু ভিডিওটা এগোতেই হঠাৎ পাল্টে গেল। দেখা গেল রাজার জায়গায় দাঁড়িয়ে আছে জয়। পুরো শহর অস্ফীত। রাজা মৃদু হাসি দিল। কিছু ভিডিও আসল আর কিছু ভিডিও এডিট করা, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা শুধু আমার জানা। ঋতু হতবাক। ফুটেজ তো তার নিজের রেকর্ড করা, তাহলে রাজা কিভাবে এডিট করে দিল? জনতার ভিড়ে রাজা শান্তভাবে দাঁড়িয়ে, তার গলায় সিগারেট, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। প্রমাণকে আমি চাইলে সত্যি বানাই, আবার চাইলেও মিথ্যা বানাই। তুমি ভাবছো আমাকে ফাঁদে ফেলবে ঋতু, আসলে তুমি আমার হাতের গুটি। জনগণের সামনে ঋতুর মুখ লাল হয়ে গেল। সবাই এখন সন্দেহ করছে আসলে কি রাজা গ্যাংস্টার নাকি ঋতু মিথ্য প্রমাণ সাজিয়েছে। ঋতু চুপ। জয় ও জান্নাত ভয়ে কাঁপছে। রাজা হঠাৎ পকেট থেকে একটি চশমা বের করে পড়ল। চোখে পড়তে ভিড়ের মাঝে সে পুরো অন্য মানুষ মনে হলো। আমি চাইলে ছাত্র, চাইলে ডন, চাইলে প্রেমিক, তবে মনে রাখো আমার আসল পরিচয় কেউ জানে না। সবাই যখন বিভ্রান্ত, তখন আশেপাশে কালো গাড়ির বহুর হাজারি গাড়ি থেকে নেমে আসে মুখোশধারী। রাজাকে স্যালুট করলো। মানুষ ভেবেছিল রাজা এখন ধরা পড়বে, কিন্তু শেষমেশ রাজা নিজেই তার বাহিনী দিয়ে জায়গা দখল করে নিল। কোনো প্রমাণই কাজে লাগলো না। ঋতু বলে উঠল, এই মানুষটাকে ধরা অসম্ভব। রাজা শুধু হেসে সিগারেটের ধোঁয়া ছেড়ে, অসম্ভব না, এটা শুধু খেলার শুরু। ঢাকার পুরনো একটি কফি শপের কোণে জয় আর জান্নাত ছদ্মবেশে বসে। আমরা রাজাকে একেবারে ফাঁস করতে হবে। তার মাস্টারমাইন্ড খেলা বন্ধ করতে হবে। জান্নাত শীতলভাবে উত্তর দিল, তুমি জানো না সে সব থেকে থাকে। কোনো প্রমাণ তুমি ধরতেই পারবে না। আমাদের ভেতরে ঢুকে খেলার অবস্থায় করতে হবে। তারা দুজনের ফোনে বারবার কিউট মেসেজ পাচ্ছে, মুখে কিছু বলছে না, কেননা শহর জুড়ে রাজার লোকের অভাব নেই, এটা তারা জানে। এই জন্যই তো রাজা যাতে বুঝতে না পারে, তাই তাদের কৌশল। রাজা ক্যাম্পাসের একটি বিল্ডিংয়ে বসে ভিড়ের মাঝে সিগারেট টানছে। হঠাৎ তার পকেট থাকা স্মার্ট ওয়াচ নোটিফিকেশন, জয় আর জান্নাতের মেসেজ। রাজা একা একা হাসে আর মনে মনে বলে, যা ভাবছে আমাকে ফাঁসাবে, আসলে তারা শুধু নিজেরাই নিজের কবর খুঁড়ে নিচ্ছে। যে ঠিক করলো এখন এই খেলা আরো কঠিন হবে। রাজার টিম গোপনে জয় আর জান্নাতকে ট্র্যাক করতে শুরু করলো। রাজা ভেবেছে একটু খেলাবে, যেন তার নিশ্চিন্ত মনে করে। যেন তারা নিশ্চিন্ত মনে করে তারা অদৃশ্য। ফলে শহরে নানা জায়গায় জয় ও জান্নাতের সঙ্গে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটে। যেমন তাদের গাড়ি হঠাৎ অন্য পথে চলে যায়, ফোনে বারবার ভুয়া কল আসে। যেখানেই তারা যায় রাজার লোকেরা যেন ছায়ার মতো অনুসরণ করে। জয় ও জান্নাত একে অপরের দিকে চোখে রাঙায়, কিন্তু ভয় তাদের মধ্যে কাজ করছে। আমরা এত বড় ভুল করতে যাচ্ছি। না, আমরা শুধু খেলা দেখছি, কিন্তু মনে রেখো সে সব জানে।
তাদের মধ্যে টানাপোড়া বেড়ে যায়, প্রেমের আবেগ আর বিশ্বাসঘাতকতার দ্বন্দ্ব একসাথে ঝলসে ওঠে। হঠাৎ রাজা নিজের ছদ্মবেশে দেখা দিল, সিগারেট হাতে ভিড়ের মাঝে নিঃশব্দে দাঁড়িয়ে। জয় ও জান্নাত চুপ, কিন্তু তারা বুঝতে পারলো রাজা এক পলকে সব দেখতে পায়। তুমি কি ভাবছো তুমি অদৃশ্য? যে মানুষ খেলা জানে সে দেখলেই বুঝতে পারে তুমি আমাকে ফাঁসাতে পারবে না, কিন্তু আমি তোমাদের খেলায় আরো বড় করব। এই মুহূর্তে জয় ও জান্নাতের চোখে আরো ভয় বিস্ময় একসাথে। রাজা চুপচাপ দাঁড়িয়ে শুধু হেসে চলেছে। রাজা কি সত্যি গ্যাংস্টার, নাকি সবই তার মাস্টার মাইন্ডের খেলা? জয় ও জান্নাতের ষড়যন্ত্র ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, অথচ তারা তা বুঝতে পারছে না। রাজা হঠাৎ ফোনটা ছিনিয়ে নেয়, তারপর বলে, তোমরা ভাবছো তুমি খেলছো, কিন্তু আসল খেলা তো আমার হাতের পুতুল। এটা শুধু শুরু, আসল খেলা এখনই শুরু। ফলে জয় ও জান্নাত একসাথে চুপ থাকলো। বুঝতে পারলো রাজা আগে ভাগেই সব জানে। এখন প্রশ্ন একটাই, সে আসল লিডার রাজা না ঋতু? ঢাকার পুরনো একটি মিলনায়তনে বড় রাজনৈতিক সম্মেলন বসেছে। হঠাৎ আলো নিভে গেল, মাইক্রোফোন এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। তোমরা সবাই যাকে নায়ক ভাবছো সে আসল গ্যাংস্টার। আলো জ্বলে উঠতেই দেখা গেল ঋতু সবার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে আগুন, হাতে একটি কালো ফাইল। সবাই অবাক, কারণ ঋতুকে সবাই ভেবেছিল মৃত। এমনকি জয় ও জান্নাত হতবাক হয়ে তাকিয়ে আছে। রাজা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, চোখে ঠান্ডা দৃষ্টি, ঠোঁটে এক চিলতে হাসি। তুমি তো মরে গিয়েছিলে ঋতু, কিন্তু তোমার ফিরে আসাতে খেলাটা নিয়ম বদলে দিলে। ঋতু সবার সামনে এগিয়ে এসে ফাইলটা উঁচু করে ধরে। এখানে সব প্রমাণ আছে। তুমি ছাত্র নও, প্রেমিক নও, তুমি আসল মাফিয়া। ভিড়ের মাঝে গঞ্জন শুরু হলো। রাজা ধীরে ধীরে হাততালি দিতে লাগলো, তারপর মঞ্চের মাঝখানে এগিয়ে গেল। সে হঠাৎ মুচকি হেসে বলল, প্রমাণ? তুমি জানো এই শহরের প্রমাণের মূল্য কত? যা সত্যি আমি চাইলে মিথ্যা বানাই, যা মিথ্যা আমি চাইলে সত্যি বানাই। তাহলে বলো ঋতু, তুমি আসলে ফিরে এসেছো তো, নাকি আমি তোমাকে ফিরিয়ে এনেছি আমার খেলার আরেকটি গুটি বানাতে? ভিড় স্তব্ধ। ঋতুর চোখে এক মুহূর্তের দ্বিধা। জয় ও জান্নাত পেছনে বসে সব কিছু দেখছে। তারা ঠিক বুঝতে পারছে না আসল সত্যি কি। রাজা সব জানতো, এমনকি ঋতুর বেঁচে থাকার কথাও। তাহলে আমরা খেলছি কার হাতে? তাদের চোখে ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ বাইরে থাকা কালো গাড়ির বহুর এসে দাঁড়ালো। ভেতরে ঢুকে পড়ল মুখোশধারী দল। সবাই রাজাকে স্যালুট দিল। ঋতু ভিড়ের সামনে দাঁড়িয়ে আছে, হাতে ফাইল। রাজাকে ধরিয়ে দিলে প্রস্তুত, কিন্তু রাজা শান্তভাবে সিগারেট ধরালো, ধোঁয়া ছাড়লো আর বলল, তুমি আমাকে ফাঁসাতে এসেছো ঋতু, কিন্তু তুমি মনে রেখো তুমি যে মঞ্চে দাঁড়িয়ে আছো সেই মঞ্চ আমি তৈরি করেছি। ভিড়ে সবাই এক দ্বিধায়, ঋতু কি সত্যি নায়িকা, নাকি রাজার আরেকটা খেলা? রাজা কি ধরা পড়বে, নাকি সব আগেই পরিকল্পিত? শেষে রাজা শুধু হেসে বলে উঠল, মুখোশ বদলায়, কিন্তু খেলোয়াড় একটাই, আর সেই খেলোয়াড়ই আমি।